নদীর পাড়ে একটি কেসের ইনভেস্টিগেশন করতে গেছে ঢাকা উত্তরের বড় অফিসার কামাল শেখ। জেলেদের ডেকে এনে পানির নিচে কোনো একটা বক্স খুঁজছে, কিন্তু তখনই জেলে চিৎকার করে বলে উঠল, স্যার, এখানে একজন মানুষের লাশ পাওয়া গেছে। কি? তাড়াতাড়ি পাড়ে তোলার ব্যবস্থা কর। ঠিক আছে স্যার। 2-3 জন জেলে মিলে ধরাধরি করে লোকটিকে পাড়ে তুলল। কাদার জন্য মুখ চেনা যাচ্ছে না। পুলিশ অফিসার কামাল পলাশ চেক করে দেখলো এখনো বেঁচে আছে। এখনো বেঁচে আছি? দেখে তাড়াতাড়ি আমার গাড়িতে তোলার ব্যবস্থা কর। ঠিক আছে স্যার। লোকটিকে ধরাধরি করে পুলিশের জিপে তুলে দিল ছেলেগুলো। পুলিশ অফিসার কামাল জেলেদের বলল, এখানে কোনো বক্স পেলে আমাকে খবর জানাবি। ঠিক আছে স্যার। পুলিশ অফিসার কামাল নিজের জিপ ছুঁয়ে হসপিটালের দিকে যেতে লাগলো। আধা ঘন্টা সময় পার হয়ে হসপিটালে এসে পৌঁছালো। আহত লোকটিকে স্ট্রেচারে করে হসপিটালের ভেতরে নিয়ে যাওয়া হলো। যত দ্রুত সম্ভব এই লোকটির চিকিৎসার ব্যবস্থা করুন ডাক্তার। আপনি চিন্তা করবেন না স্যার, আপনি বাইরে দাঁড়ান, আমরা ওনাকে আইসিইউতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আহত লোকটিকে ডক্টর অপারেশন থিয়েটারে নিয়ে গেল। দীর্ঘ 3 ঘন্টা অপারেশন করার পর ডক্টর বের হলো। তিনি এখন আউট অফ ডেঞ্জার। বুকে গুলির দাগ পাওয়া গেছে, কেউ হয়তো তাকে মারতে চেয়েছিল, আর মাথায় আঘাত পাওয়ার কারণে তার জ্ঞান ফিরতে একটু দেরি হবে। তবুও কত সময় লাগতে পারে ডাক্তার? 24 ঘন্টা না গেলে কিছুই বলতে পারছি না আমরা। ডাক্তার ঠিক আছে। আমরা তাকে বেডে শিফট করে দিয়েছি, আপনি চাইলে এমনি দেখে আসতে পারেন। ওকে। কামাল সাহেব পাশের বেডে বসে গেল এবং লোকটির মুখের দিকে তাকিয়ে রইল। ছেলেটিকে কোথায় যেন দেখেছি, কিন্তু খেয়াল হচ্ছে না। এই নির্মমভাবে মেরেছে এই ছেলেটিকে? কারা মেরেছে? জ্ঞান না ফিরলেও জানতে পারবো না। আমারে শুধু অপেক্ষাই করতে হবে। নিজের বাসায় পাগলামি করছে বৃষ্টি। যে কোনোভাবেই মানতে পারছে না যে তার মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা যেভাবেই হোক মাহিমকে আমার কাছে এনে দাও। বৃষ্টি মা, তুই নিজেকে শান্ত কর। আর মাইকে খোঁজার জন্য লোক অনেক সেট করেছি। আপনাদের কারোরই কথায় আমি বিশ্বাস করি না। বোন, তুই যদি নিজেকে এমন পাগলামির মাঝে রাখিস তাহলে আমি কিভাবে মাহিমকে খুঁজে নিয়ে আসবো? প্লিজ ভাইয়া, তুমি মাহিমকে খুঁজে নিয়ে এসে দাও। আমি তাকে ছাড়া বাঁচবো না। তুই নিজেকে শান্ত করে রাখ, তাহলে আমি খুব তাড়াতাড়ি মাহিমকে তোর সামনে নিয়ে আসবো। আমি একদম গুড গার্ল হয়ে থাকবো, তুমি তবুও মাহিমকে আমার কাছে নিয়ে এসো। তোর মাহিম এত সময়ে উপরওয়ালার কাছে চলে গেছে। ওই ছোট লোকের সঙ্গে কখনো আমি তোর বিয়ে দেব না। জাহাঙ্গীর সাহেব মনে মনে বলল, বৃষ্টি, এখন তো কিছু খেয়ে নে মা, না খেলে নিজের শরীর দুর্বল হয়ে যাবে। না মা, মাহিমকে সামনে না দেখিয়া পর্যন্ত আমি কিছুই খাবো না। একটু আগে তুই না বললে গুড গার্ল হয়ে থাকবে, তাই এখন খাবার খাচ্ছিস না কেন? খাবার না খেলে মাহিমকে আমি খুঁজতে যাব না। আরে না না না, তোমরা মাহিমকে খুঁজে নিয়ে দাও না, আমি এখনই গুড গার্লের মতো খাবার খাচ্ছি। দেখতে দেখতে 2-3 দিন কেটে গেল, কিন্তু হসপিটালে থাকা ছেলেটির জ্ঞান ফিরল না। তাই ডাক্তার জ্ঞান ফেরার আশা ছেড়ে দিয়েছে। কামাল সাহেব ছেলেটিকে নিয়ে অনেক চিন্তিত, কেননা তার পরিবারের সদস্যরা হয়তো চিন্তা করছে। হসপিটালে কামাল সাহেব ডক্টরের সঙ্গে কথা বলতেছিল। উনি একজন আর চিৎকার করে বলে উঠল, স্যার, রোগীর জ্ঞান ফিরেছে। নার্সের কথা শুনে একজন ডাক্তার ও সাথে কামাল কেবিন নিয়ে প্রবেশ করলো। ডাক্তার ছেলেটিকে সবকিছু ভালোভাবে চেক করলো। আমরা তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে তোমার জ্ঞান ফিরবে কি না, কিন্তু দেখো, আল্লাহ তাআলার কি অশেষ রহমত, তোমার জ্ঞান ফিরে এসেছে। আমি এখন কোথায় ডাক্তার? তুমি এখন ঢাকা উত্তরার দিকে একটি সিটি হসপিটালে আসো। ওই যে পুলিশ ইন্সপেক্টর, সে তোমাকে এখানে। ও আচ্ছা, মাথা প্রচুর যন্ত্রণা করছে। হ্যাঁ, তোমার মাথার পেছনে আঘাত করা হয়েছিল। কালাম সাহেব, আমরা বাইরে যাচ্ছি, আপনি কথা বললে বলতে পারেন। আর হ্যাঁ, বেশি কথা বলবেন না, তা না হলে রোগীর মাথায় চাপ পড়তে পারে। ঠিক আছে ডাক্তার। ডাক্তার সহ নার্স কেবিন থেকে বেরিয়ে গেল, আর কামাল সাহেব একটি চেয়ারে নিয়ে এসে ছেলেটির পাশে বসলো। তোমার নাম কি বাবা? আর কিভাবে এই সব হলো? প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর আমার নাম মাহিম। তোমার বাসা কোথায়? আসলে আঙ্কেল, আমার পরিবার বলতে কেউ নেই। আমি অনাথ। চাকরির খোঁজে ঢাকা শহরে এসেছিলাম, কিন্তু কিছু সন্ত্রাসের কবলে পড়ে আজ আমার এই অবস্থা। বুঝছি তোমার অবস্থা।
আচ্ছা ঠিক আছে, তুমি এখন আপাতত রেস্ট করো, বাকি কথা পরে হবে। ঠিক আছে স্যার। স্যার নয়, আঙ্কেল বলো। ওকে। টেনশন নিও না, তোমার এই আঙ্কেল তোমার পাশে আছি। আমিও এক অনাথ, তাই তোমার কষ্ট বুঝি। মাহিম কিছু বলল না, মুচকি হাসলো। কামাল কেবিন থেকে বেরিয়ে গেল। মাহি মুচকি হেসে নিজের মনে মনে বলতে লাগলো, খুব তাড়াতাড়ি ফিরছি আমার সিটি, সব বেইমানি আর শত্রুতা শেষ করতে, নতুন রূপে নতুন প্ল্যানে। তোরা শুধু অপেক্ষা কর। এখন পুরো রকস্টার সিটির দায়িত্বে আর্কের ওপর, নিজেই এর দেখভাল করছে। নিজের কাজ হাসিল করতে পেরে আরকে খুবই খুশি। নিজের শত্রুদের সাথেও হাত মিলিয়েছে। আপনার সাথে না থাকলে আমি কোনোদিনই এই কাজটি সফলভাবে করতে পারতাম না। আর আপনি আমাদের সাথে হাত না মিলালে কোনোদিন এই কে মারতে পারতাম না। সবই আল্লাহর ইচ্ছে। আজ থেকে নিজের ইচ্ছে মতো কাজ করুন, বাধা দেওয়ার মতো কেউ নেই। একদম। বাংলাদেশের কে খবর দিন, বাংলাদেশ থেকে আমরা সবচেয়ে বেশি মেয়ে চাই। অর্ডার করেছেন, তখন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। হ্যাঁ, আর সোনা স্মাগলার যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা সব কোটিপতি না ট্রিলিয়নিয়ারের মালিক হতে চাই। ওকে। নিজের মাঝে মিটিং করে যে যার রাষ্ট্রীয় হেলিকপ্টারে করে চলে গেল। একবার শুধু এই রকস্টার সিটির আমার হাতের মুঠোয় চলে আসো, তারপর তোমাদের কেউ শেষ করতে আমার বেশি সময় লাগবে না, যেভাবে রে করেছি। এছাড়া আমার বন্ধু অকালে ভোগে চলে গেল। সব সময়ই বেশি বুঝতে হোক, বেশি বোঝার ফল এমনই হওয়া উচিত। অন্ধকার রুমে কম্পিউটারের সামনে বসে আছে এসকে। রকস্টার সিটি সব খবর সে রাখে, যেটা আর কেউ অজানা। আজ পর্যন্ত এই এসকে কারো সামনে আসেনি। খুব বড় ভুল করলে বন্ধু। আর কে যে তোমাকে বন্ধু ভেবেছিল তাকে তুমি শত্রু বানিয়ে নিলে। তো বছরের বন্ধুত্ব তুমি টাকার কাছে বিক্রি করে দিলে। এর মাসুল তোমাকে খুব শীঘ্রই দিতে হবে। সে আসবে ফিরে, নতুন রূপে, নতুন ছদ্মবেশে, এক ভয়ঙ্কর রূপে, আর এক এক করে সব বেঈমানকে মারবে। তার বুদ্ধিমত্তার কাছে তুমি এখনও বাচ্চা, কারণ সে 17 বছর বয়স থেকে রকস্টার সিটির বাচ্চা হতে চেয়েছিল, আর হয়েও গিয়েছিল। তুমি কি না? আর কিছু বলল না, তার আগেই হাহা করে হেসে উঠল এসকে। মাহিম বেডে শুয়ে নিজের রকস্টার সিটিতে প্রবেশ করার কথা ভাবতে লাগলো। কিভাবে সে সেই পর্যন্ত পৌঁছেছিল। অতীত। মাহিম নিজের মা আর বোনকে হারিয়ে অনেক ভেঙে পড়েছিল। তারপর নিজের বাবা আবার হসপিটালে, সামলে ওঠা মুশকিল হচ্ছিল। কামাল সাহেব বাসায় খবর জানতে পেরে দ্রুত চলে আসেন। মাহিমকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে পুলিশ কেস থেকে রক্ষা করে দুইজনের দাফনের ব্যবস্থা করে। রাতের মাঝে দুইজন বাড়ি সামনে কবর দিয়েছে। এই খবর শুনতে পেরে রাজু নিয়াম ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফোনে মাহিমকে অনেকভাবে সান্ত্বনা দিয়েছে। কবরের সামনে বসে মাহিম কান্না করছে। মা বোন, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে, তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? নিজেকে সামলা বাবা, তুই কি ভুলে গেছিস তোর বাবা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? ও হ্যাঁ, তাই তো। মায়া আর আম্মু, তোমরা এখানে ঘুমিয়ে থাকো, আমি বাবার কাছে যাচ্ছি। মাহিম এটা বলেই নিজের চোখ মুছে ফেলল আর হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। মাহিম, নিজেকে সামলে নে বাবা। আমি একদম ঠিক আছি আঙ্কেল। আধা ঘন্টা পর মাহিম আবার হসপিটালে চলে আসলো, সাথে কালাম চৌধুরী। কোথায় ছিলেন আপনারা? রোগীকে রেখে এইভাবে ঘুরতে পারেন না আপনারা। আমরা ঘুরতেছিলাম না ডাক্তার, আবার মা বাবাকে দাফন করে আসলাম, চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে আসলাম। সরি মিস্টার। যাই হোক, আপনার বাবার অবস্থা খুব খারাপ, তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে নিয়ে যেতে হবে। যা করতে হবে করুন ডাক্তার, আমার ভাইয়ের যেন কিছু হয় না। আজ রাতের ফ্লাইটে তাকে আমেরিকা নিয়ে যান, তাহলে হয়তো বাঁচানো যাবে। আমরা কোনো রকম তাকে বাঁচিয়ে রেখেছি। আপনি ব্যবস্থা করুন, যত টাকা লাগবে দিব। ঠিক আছে, আপনারা রেডি হয়ে নিন, আমি আমেরিকা ডাক্তারের সাথে কথা বলে নিই। আচ্ছা ঠিক আছে। রাত 3টে হসপিটালের মাঝে রাজু আর নিয়াম আসলো, এসে মাহিমের কাছে আসলো। এরই মাঝে আমেরিকায় যাওয়ার সময় চলে আসলো। আঙ্কেল এখন কেমন আছেন? একদম ভালো নেই রে, আমেরিকা নিয়ে যেতে হবে। সব ব্যবস্থা হয়েছে কি? হয়ে গেছে, সব হয়ে গেছে। একটা ঝড় এসে আমার জীবনে সব এলোমেলো করে দিয়ে গেল রে। তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, কিন্তু তোকে শান্ত থাকতে হবে আঙ্কেলের সুস্থর জন্য। আর বাকিটা তুই ভালো করেই বুঝিস। এই ঝামেলা থেকে বের হয়ে তারপর আমি সব হিসেবে
কড়াই গন্ডায় মিলাবো। তিনজন ডক্টরের সাথে মাহিম আর কালাম সাহেব যাচ্ছেন। রাজু আর নিয়াম মাহিমের বাসায় থাকবে। জেট বিমানে করে মাহিমরা আমেরিকায় আসলো। দীর্ঘ কয়েক ঘন্টা পর পরের দিন সকালে আমেরিকা পৌঁছালো। যাবার সাথে সাথে সালাম সাহেবকে বড় হসপিটালে নিয়ে যাওয়া হলো আর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলো। দীর্ঘ 3 ঘন্টা অপারেশন করা হলো। আপনার বাবার অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল, এখন ঠিক আছে। আর 24 ঘন্টায় জ্ঞান না ফিরলে কোমায় চলে যাবে পেশেন্ট। ডক্টরের কথা শুনে মাহিম ব্রেঞ্চে বসে পড়ল। আঙ্কেল। সময় যেতে লাগলো কিন্তু সালাম সাহেবের জ্ঞান ফিরল না। ডক্টর তাকে কোমায় ঘোষণা করে দিলেন। মাহিম তো কান্নায় ভেঙে পড়েছে, কোনোভাবেই সামলানো যাচ্ছে না। হসপিটালে একটি বেঞ্চে বসে কান্না করছে। একটা ঝড় সব শেষ করে দিল আমার জীবন। সবাই আমাকে ছেড়ে চলে গেল, বাবাও মরার মতো বেঁচে আছে। এইসব আমি কিছুতেই সহ্য করতে পারছি না। না, কাউকে আমি ছাড়বো না, কোনোভাবেই না। ওদের সাথে তুই পারবি না, তোরে আগে ওদের থেকে বেশি শক্তিশালী হতে হবে। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, আমি কি করতে পারি। তাই কি করবি? তার থেকে শান্ত মাথায় ভাব তোর বোনকে মারার কারণ। ভেবে দেখবো তোমার কথা। 2 দিন পর দোষ মায়াকে মারার পিছনে আর আঙ্কেলকে মারার পেছনে আসে রফিক আর শফিক, যারা রকস্টার সিটির সদস্য। ওদের মারা যাবে না, কিন্তু এমপি বরুণ ওকে মারতে পারবো। দুজন একসাথে, কিছু তো ঘাবলা আছেই। সব তো প্ল্যান মাফিক চলছে, হয়তো ওদের পিছনে অন্য কেউ আছে। আমারও সেটা মনে হচ্ছে। তোদের বাড়ির সিসি ক্যামেরা দেখে আর শুনে যা বুঝলাম, সেটা হলো তোর বোনের লেডি কুইন আর ডেভিল বয়েতের কথা বরুণ জেনে গিয়েছিল। কি? এটা কিভাবে সম্ভব? নিয়াম, সেটাই তো, এর পিছনে অন্য কোনো কারণ আছে। ঠিক আছে, সাবধানে থাকিস। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। ওই দিনের পর মাহিমের মাথায় একটা কথা ঘুরছে, আর সেটা হলো রকস্টার সিটির বাদশা হওয়া। আর এতে তাকে সাহায্য করেছে কালাম সাহেব। মাহিমকে এই পরামর্শ সেই দিয়েছে, আর তাদের সকল বিজনেস আমেরিকা ট্রান্সফার করেছে। এই দেশের সব কিছু মাহিম বিজনেস দেখা আর নিজের গন্তব্য এগিয়ে যাওয়া নিয়ে ব্যস্ত। এই কয়েক মাস মাহিম নিজের নাম করে ফেলেছে বিজনেসের আইকন হিসেবে। বস, এর আগের সুযোগ তো হাতছাড়া করেছেন, আপনার জন্য আরেকটি সুযোগ আসছে। তাই নাকি? কিভাবে? বস, নতুন বাদশা খুব অত্যাচারী, তার অত্যাচারে সিটির সবাই তিক্তাক্ত প্রকাশ করছে। এখানে যদি কেউ এসে তাদের রক্ষা করে তাহলে মনে করে তারাই সব তাকে ভগবান মানবে। বুঝতে পারছি, আমার যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে বস, আগামীকাল সোনা স্মাগলার হবে, আপনি চাই জায়গা থেকে আসতে পারেন। ঠিক আছে, তোমার সাথে দেখা হবে। ইনশাল্লাহ বস, আপনাকে সাহায্য করার জন্য আমি থাকবো। গুড। মাহিম নিজের চিন্তা করতেই লাগলো, আর কিভাবে কি করবে সেটা ভাবতে লাগলো। সব কিছু ভেবে মাহিম তার বাবার রুমে গেল। সালাম সাহেব কোমায় আছে, বাসাতে তার সকল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মাহিমকে রুমে যেতে দেখে মেইড সেই রুম থেকে বেরিয়ে গেল। বাবা, তোমাকে এইভাবে দেখতে আর ভালো লাগছে না, তুমি আবার আগের মতো হয়ে যাও। সালাম সাহেব নিজে শুধু চোখে দেখতে পারেন, অনুভব করতে পারেন, কিন্তু কিছু বলতে পারে না, নড়তেও পারে না। ঠিক আছে বাবা, তুমি নিজের যত্ন নিবে, তোমার ছেলে বড় একটা কাজে যাচ্ছে। এটা বলে মাহিম নিজের বাবার কপালে চুমু খেলো, তারপর রুম থেকে বেরিয়ে গেল। এই তো দৈনিক যা বলি আঙ্কেল, তেমন কিছু না, বড় একটা ডিল করতে যাচ্ছি। এটা করলে আমি পুরো বিশ্বের প্রিন্স হতে পারি। মাহিম আঙ্কেলের সাথে কিছু কথা বলে চলে গেল। তার আঙ্কেল মাহিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, আর কথাটি ঠাট্টা স্বরূপ বলল। তারপর আরও কিছু কথা বলল। পরের দিন সকালে যথাস্থানে পৌঁছে গেল নিজের প্রস্তুতি নিয়ে। কয়েকজন লোক বিটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। মাহিম সেখানে যাওয়ার প্ল্যান আটতে লাগলো, আর কিছু সময়ের মাঝে সেটা হয়ে গেল। একজন লোক একটু পাশে গিয়ে কার সাথে যেন কথা বলছে, দেখে মনে হচ্ছে তাদের সাঙ্গরা। মাহিম নিজের বুদ্ধি কাজে লাগিয়ে ওই বেটাকে টপকে দিল আর তার পোশাক পরে নিল। তারপর তাদের সামনে গিয়ে দাঁড়ালো। মুখ বাঁধা, সবার তাই চিনতে পারেনি। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর একটা জিপ গাড়ি নিয়ে কিছু লোক আসলো আর কোডিং ভাষায় কথা বলল। কথা শেষ হলে মাহিম সহ বাকিরা গাড়িতে উঠল। গন্তব্য রকস্টার সিটি। দীর্ঘ 1 ঘন্টা চলার পর গাড়ি একটা জায়গায় এসে পৌঁছালো। তখন বাইরে থেকে যারা আসছে তাদের মুখ বেঁধে দিল, এমনকি মাহিমেরও।
তারপর সিক্রেট রাস্তা দিয়ে প্রবেশ করলো। আধা ঘন্টা গাড়ি চলার পর সবার মুখের বাঁধন খুলে দিল। মাহিম চারপাশে তাকিয়ে দেখলো অনেক শ্রমিক এখানে কাজ করছে, আর যারা একটু ভুল করছে তাদের উপর নির্মম নির্যাতন অত্যাচার করছে। মাহিম দেখলো এদের অবস্থা খুবই করুণ। দীর্ঘ 1 ঘন্টা চলার পর একটা প্যালেস আসলো। আপনারা আপাতত এখানে অপেক্ষা করুন, বাদশাহ এখানে আপনাদের সাথে দেখা করবে। এই কথাটায় একটি লোক বলে চলেই গেল। মাহিম চারপাশে নিজের চোখ বোলাতে লাগলো। দূরে দাঁড়িয়ে থাকা একটি ছেলে এদিকে তার চোখ আটকে গেল। অনেক সময় অপেক্ষা করার পর সবাই বাদশা বাদশা বলে চিল্লিয়ে উঠল। পরপর কয়েকটি গাড়ি আসলো, সবাই হাঁটু গেড়ে বসে পড়লো। সেটা দেখে মাহিমও বসে পড়লো। সবচেয়ে বড় সোনার গাড়ি থেকে এক ব্যক্তি নামলো। তাকে দেখে সবাই গ্রিট করলো। বড় সমাবেশ ভিআইপি চেয়ারে বসলেন বাদশাহ শেহনাজ। আজকে এখানে যারা উপস্থিত তারা হলেন আমার খোশ লোক। আপনাদের সাথে আমার সব থেকে বড় ডিল হয়েছিল, আর সেটা সফল হয়েছে। ভবিষ্যতে যেন আরো ভালো হয় সে কামনা করছি। জয় বাদশাহ জয়। ভিন্ন ভিন্ন দেশের মাফিয়া সেখানে হাজির হয়েছে। তার মাঝে ড্রাগন কিং, জুকার কিং আরও অনেকে আছে। হঠাৎ মাহিম সবাইকে ঠেলে আস্তে আস্তে সামনে এগিয়ে গেল। চারপাশে ভালো করে তাকিয়ে আরও এগিয়ে যেতে লাগলো। সমাবেশের আশেপাশে অনেক গরিব অসহায়রা কাজ করছে। মাহিম একজনকে ইশারা করলো সব ওকে নাকি। মাহিম নিজের ইশারা পাওয়া মাত্রই গার্ডের থেকে বন্দুক কেড়ে নিয়ে গুলি করলো সোজা বাদশার কপাল বরাবর। একটা গুলিতেই বাদশার ডেথ। গুলির শব্দে চারপাশে হইচই শুরু হয়ে গেল, আর সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো। অন্যদিকে নিজের বাদশাকে মরা থেকে হয় হুল্লোড় করতে লাগলো। চারপাশে সিটি বেজে উঠল। বিপদ সংকেত। মাহিম নিজের কাছ থেকে সেখানে দাঁড়িয়ে রইল। চারপাশ থেকে তাকে ঘিরে ধরলো। কে তুই? তোর সাহস হলো কিভাবে বাদশাকে মারার? বাদশাকে মারলাম, সাহস আছে এই জন্য। আর আমি কি তোর জানতে হবে না? কি এত মানুষের মাঝে এত বড় বড় কথা বলছিস? আর কিছু বলতে পারলো না। তার আগেই মাহিম বন্দুক তাক করে মেরে দিল। ধপাস করে সেও মাটিতে পড়ে গেল। এবার চারপাশে গার্ড ভয়ে পিছিয়ে গেল, কারণ সব থেকে বড় এজেন্টের তাদের প্রধান সেই ব্যক্তি ছিল যারা বড় বড় মাফিয়া ছিল। তারা মাহিমকে মারতে আসলো, কিন্তু তাদের কাছে কোনো বন্দুক ছিল না। সেখানে আসার আগেই সব জমা দিতে হয়েছে। এবার চারপাশ থেকে সাবধানে লোক চিৎকার করে ঘিরে ধরলো আর ইট পাথর মেরে আহত করতে লাগলো। কিছু সময়ের মাঝে পরিবেশ পাল্টে গেল। সাধারণ জনগণের হাতে বন্দুক। মাহিমকে সবাই বাহবা দিচ্ছে আর নতুন বাদশা বলে জয়ধ্বনি দিতে লাগলো। বাকি সৈন্য এসে নিজেদের বাদশা আর সেনা প্রধানের মৃতদেহকে ভয়ে আর কিছু বলতে পারলো না। সবাই মাথা নিচু করে ফেললো। আমি এমকে, সাধারণ মানুষের জন্য রক্ষক আর নির্যাতনকারীর মৃত্যুদণ্ড। মাহিমের কথা শুনে সাধারণ যারা ছিল তারা জয়ের ধ্বনি দিতে লাগলো। মাহিম বুঝে গেল তার কাজ হয়ে গেছে। বস, আপনি ভিতরে চলেন, এখানে আপনার বিপদ আছে। সব ঠান্ডা হলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে একে। পুরো বিশ্বে ছড়িয়ে গেছে রকস্টার সিটি বাদশা মারা গেছে আর নতুন বাদশা হয়ে গেছে। বাইরে যারা ছিল তারা তো অবাক। মাহিম, মাহিম, কি এত ভাবছো? মাহিম নিজের অতীতটা নিয়ে ভাবতেছিল। তখনই কারো ডাকে বাস্তবে ফিরতে হলো। জি আঙ্কেল বলেন। কখন থেকে তোমাকে ডাকছি আর তুমি কি এত ভাবনাতে মশগুল? তেমন কিছু না, জীবন আমাকে কি কি দিয়েছে সেটাই ভাবছি। তো কি কি দিল? দেওয়া থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। ও আচ্ছা, আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আজ থেকে আমার সাথে থাকবে, আর সুস্থ হলে পুলিশে জয়েন করবে। আমি? হ্যাঁ তুমি। আমার সব ব্যবসা করা শেষ এই 2 দিনে। আপনি যেটা ভালো মনে করেন। পুলিশ হতে পারলে আমি সন্ত্রাসদের মোকাবেলা আগে করব। সেটা তোমার ইচ্ছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো। আপনাদের দোয়ায় সুস্থ হয়ে যাব। আমেরিকার বড় বিজনেস কোম্পানির নাম মায়া ইন্ডাস্ট্রিয়াস ও আইকন সিটি, আর এই কোম্পানির নতুন সিইও কালাম চৌধুরী। কোম্পানির সামনে অনেক প্রেসের লোক ভিড় করেছে। কালাম চৌধুরীর গাড়ি থেকে নামার সাথে সাথে তাকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। স্যার, এই কোম্পানির আসল মালিক প্রিন্স কোথায়? তার কি হয়েছে যে এত বড় কোম্পানির দায়িত্ব আপনি নিচ্ছেন? কোনোভাবেই কি আপনি এই কোম্পানি নিজের করে নিয়েছেন, নাকি কোম্পানির মালিকের কিছু হয়েছে? কোনো কারণ ছাড়া কি আপনি এই কোম্পানির দায়িত্ব নিচ্ছেন? এভাবেই অনেক কথা বলতে লাগলো। কালাম চৌধুরী শুধু একটা কথাই বলল, আগে কি বলছেন না বলছেন ডোন্ট কেয়ার, আর একটা ফালতু কথা বললে আমি অ্যাকশন নিতে বাধ্য হব।
আর আমিও সিও কি করতে পারি বুঝিয়ে দিতে হবে না। কালাম চৌধুরী শাসানোর কথা শুনে আর কেউ কিছু বলল না। কালাম চৌধুরী নিজের অফিসের মাঝে প্রবেশ করলো আর প্রেসের লোক নিজেদের মতো ব্লা ব্লা করতে লাগলো। আজ কয়েকদিন হলো মাহিমকে তোমরা খুঁজে এনে দিতে পারলে না? আমরা খুঁজছি। তোর মাহিমকে খুঁজতে তো আমি কম লোক রাখিনি। কেমন লোক সেট করেছো আমি তোমাদের কাজ দেখেই বুঝেছি। এটা শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সেটা না মা। আমার সেটাই মনে হচ্ছে। তাছাড়া দেশের রাষ্ট্রপতি একটা ছেলেকে খুঁজতে পারছে না, এটা হাস্যকর বিষয় ছাড়া কিছুই নয়। একটা ছোট লোকের জন্য এত বড় কথা বলছো তুমি? এই দেখো, তোমরা মুখ থেকে সত্যি কথা বের হয়ে গেছে। তুমি আগে থেকে মাহিমকে সহ্য করতে পারতে না, তাই তুমি গ্রাহ্য করে খুঁজতেছো না। না মা, তুই আমাকে ভুল বুঝছিস। যা বোঝার বুঝে গেছি আমি। ঠিক আছে, তোমাদের আর খুঁজতে হবে না, আমি নিজেই খুঁজে বের করব। আর মারব ভাইয়া, সে তো উধাও, হয়তো সে লুকিয়ে পড়েছে। বৃষ্টি আরও কথা বলে রাগে হনহন করতে করতেই নিজের রুমে চলে গেল আর জোরে জোরে রুমের দরজা বন্ধ করে দিল। 6 মাস পর। মাহিম, তুমি তোমার ট্রেনিং খুব সুন্দরভাবে আর খুব ভালোভাবেই শেষ করেছো। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, আর আমি না কাজে লাগিয়ে পারি বলেন? তবুও তুমি 9 মাসের ট্রেনিং তুমি 4 মাসে শেষ করেছো। এটা অবিশ্বাস্য ঘটনা। কিছু না, আমি শুধু নিজের চেষ্টা চালিয়েছি। সে যাই হোক, তোমার চাকরি হয়েছে আর তুমি আজ থেকে এসিপি। স্যার, আমি এসিপি, কিন্তু স্যার কিভাবে? আমি তো... তোমার বন্দুক চালানো, তোমার ট্রেনিং দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুমি স্পেশাল। ধন্যবাদ স্যার, আমি নিজের সাধ্যমতো সব করার চেষ্টা করব। গুড। এখন তুমি কোন থানায় কাজ করতে চাও এটা তোমাকে আমি খুশি হয়ে জানতে চেয়েছি। স্যার, আমি ঢাকার এই থানায় যেতে চাই। ঠিক আছে মাহিম, তুমি আগামী 1 তারিখ থেকে জয়েন করবে ওই থানায়। ওকে স্যার। এই নাও তোমার পোশাক, আর বাসায় যাও। 3 দিনের ছুটি দেওয়া হলো তোমার। ধন্যবাদ স্যার। মাহিম স্যালুট করে বড় স্যারের রুম থেকে বেরিয়ে আসলো। অসুস্থ হবার 2 মাস মাহিম কামাল সাহেবের বাসাতে ছিল। এখানে থেকে সুস্থ হয়েছে আর বাকি 4 মাস পুলিশ ট্রেনিং করেছে। মাহিম নিজের বাসার সামনে কামাল সাহেবের বাসায় চলে আসলো। 1 মাস হয়েছে তার রিটার্নিং হয়েছে, এখন বাসায় থাকেন। আঙ্কেল, আঙ্কেল, আপনি কোথায়? আরে মাহিম যে, তোমার ট্রেনিং শেষ? আঙ্কেল, আর এই নাও মিষ্টি মুখ করো, আমি থানার এসিপি হয়ে গেছি। আরে তাই নাকি? এটা তো খুবই ভালো। আমার বিশ্বাস ছিল তুই পারবি। হ্যাঁ, এখন কথা না বলে মিষ্টি খাও। আরে বাবা, তুই কি আমাকে এই বুড়ো বয়সে মারার চিন্তা করছিস? আমার যে ডায়াবেটিস আছে সেটা ভুলে গেছিস? উফ, সরি আঙ্কেল, যাও, তোমার খেতে হবে না, আমি একলাই খাচ্ছি। বেশি করে খা। আর তোকে তো চেনা যাচ্ছে না মুখে দাড়ির জন্য। কাজের বুয়াকে আজ ভালো করে রান্না করতে বলো, জমিয়ে খাবো দুজন। ঠিক আছে, তুই ফ্রেশ তো হয়ে আয় আগে। ঠিক আছে। একটা পার্কে বসে আছে রাফি আর মেধা। দুইজনে নিজেদের বিয়ে নিয়ে কথা বলছে। রাফি, আমাদের তো আর 1 সপ্তাহ পর বিয়ে। তোমার কোনো প্ল্যান নেই? আমার তো অনেক প্ল্যান, কিন্তু সব থেকে বড় প্ল্যান তোমাকে হালি বাচ্চার মা করার। যা দুষ্টু, সবার সামনে কি বলে? মেধা রাফির বুকে কিল দিয়ে বলল। এমন সময় সেখান একটা নোংরা পোশাক পরিহিত ছোট্ট বাচ্চা আসলো। স্যার, করে টাকা দেন, সকাল থেকে কিছু খাইনি। এই যা তো এখান থেকে, টাকা নেই তোরে দেওয়ার মতো। প্লিজ স্যার, দিন না কয়েকটা টাকা। বাবু, এই ফকিন্নিটারে এখান থেকে তাড়াতাড়ি সরাও, গা থেকে গন্ধ আসছে। এই, এখান থেকে যাবি নাকি থাপ্পড় খাবি? স্যার। ঠাস, এত কথা বলিস কেন? বললাম তো দিতে পারবো না, তবুও জ্ঞান জ্ঞান করেই যাচ্ছিস। বাবু, এখানে থেকে চলো তো। বাবু চলো, এখানে থাকার পরিবেশটাই নষ্ট করে দিল। কেন যে এদের এখানে ঢুকতে দে। চলো মার্কেটে যাই, তোমাকে বিয়ের কিছু শপিং করে দিই। ওকে বাবু। দুইজন সেখান থেকে চলে গেল আর ছেলেটি অসহায় মুখ নিয়ে নিচে পড়ে রইল। এদের নিজেদের জিনিস কিনতে ভালো পারে, কিন্তু গরিবের একটু সাহায্য করতে পারে না। বস, আপনি তো জানেন আমরা কম চেষ্টা করছি না, তবুও তো খুঁজে পাচ্ছি না। তোরা কানার মতো খুঁজছিস, তাই পাচ্ছিস না। আমাদের আর কিছুদিন সময় দিন। আর কত সময় নিবি? তোদের সময় দিতে দিতে আমি বোর হয়ে গেছি। আর 6 মাস হলো এমন করছি,
আর এটার জন্য আমি নিজের বোনের সামনে যেতে পারছি না। আর 1 মাস তোরা যদি মাহিমকে খুঁজে না পাস তাহলে তোদের আমি কি যে করব নিজেও জানি না। শেষের কথাগুলো মারুফ একটু বেশি জোরেই বলল আর প্রচণ্ড রেগে বলল, যা শুনে মারুফের লোকগুলো কেঁপে উঠল। 6 মাস পর এত সময় ধরে মাহিমকে খুঁজছে মারুফ, কিন্তু পাচ্ছে না। এজন্য নিজের বোনের সাথেও যেতে পারছে না। রাতের আকাশের দিকে ভেজা চোখে তাকিয়ে আছে বৃষ্টি। প্রতি রাতে এই অন্ধকার এসে কান্না করে সে মাহিমের জন্য। নিজেকে একলা করে নিয়েছে। মাহিম, আর কত অপেক্ষা করতে হবে তোমার জন্য? এর আগেও 2 বছর অপেক্ষা করলাম। আবার যখন আমার জীবনে আসলে, কিন্তু সেই রাতে হঠাৎ গায়েব হয়ে গেলে। কিন্তু কেন? প্লিজ মাহিম, তুমি ফিরে এসো। তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। তোমার বৃষ্টি একদম ভালো নেই। আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি নিজের মনে মনে কথাগুলো বলছিল আর চোখের জল ফেলছিল। অনেক রাত হয়েছে বৃষ্টি, এবার নিজের রুমে যা, এই ঠান্ডায় আর থাকিস না। আমার চিন্তা তোমাদের করতে হবে না মা, তুমি শুয়ে পড়ো, আমি যাচ্ছি। আর কত নিজের কষ্ট দিবি? আমি যে এই সব আর সহ্য করতে পারছি না। তোর কষ্ট আমরা কিভাবে সহ্য করব? মা, আমি আর পারছি না, তুমি বলো আর কত অপেক্ষা করব? আল্লাহর উপরে ভরসা রাখো। তোমার ভালোবাসা সত্যি হলে তুমি নিশ্চয়ই তাকে পাবে। এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো রুমে গিয়ে ঘুমাও। মা। মাহিম নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। সেই পুরনো অ্যাকাউন্ট লগ ইন করেছে আর সেই চিরচেনা গ্রুপে লোগো, গ্রুপ পিকচার সব দেখে তার চোখে ভিজে উঠল। এক হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেললো। তারপর পুরনো অ্যাকাউন্টে মেসেজ দিল, কল করো এই নাম্বারে। মেসেজটা যাবার কিছু সময় পর মাহিমের ফোনে কল আসলো। কেমন আছো মিস্টার হ্যাকার? ভালো ভাই, আপনি কেমন আছেন? আর 6 মাস আপনি কোথায় ছিলেন? ছিলাম একটা কাজেই বেঁচে। তো তোমার এসকে কাজ কেমন চলছে? বস, আই এম মিস্টার হ্যাকার আর এসকে এই ব্যক্তি, আর কাজ তো একই হবেই। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক। তোমার আপডেট ভার্সন এসকে। ভাই, আপনি আগের মতনই ফান করেন। সে যাই হোক, আবার কাজগুলো কতটুকু হয়েছে? আপনার কাজ চলছে, কিন্তু আপনার প্রাণপ্রিয় বন্ধু আর আপনার আঙ্কেল একটু বেশি উঠছে। উঠতে দাও আর কিছুদিন, আমিও দেখি কত উঠতে পারে। আর এই সুযোগে আমি এই দেশে থেকে কিছু পাপীদের সরাতে থাকি। ঠিক আছে ভাই, আমি কি লোকদের বাংলাদেশে আসতে বলবো? তার দরকার হবে না, আমি আমার পুরনো সঙ্গীদের নিয়ে এইসব চুনোপুটি শেষ করব। ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝেন। আজকের মতো রাখছি, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। আর আমার বাবার ব্যবস্থা করো। আছে মোটামুটি, আপনি তো সব আন্দাজ করতে পারছেন। এই কথা বলে ফোন রেখে দিল। সামনে কি হতে চলেছে অজানা। আজ মাহিমের পুলিশের ডিউটিতে প্রথম দিন, তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। তাড়াতাড়ি নিজের ইউনিফর্ম পরে নিল। তারপর চোখে একটা গগলস পরে নিল। মাহিমকে দেখতে একদম ফিল্মের নায়কদের মতো লাগছে। বারবার মাহিমের চোখ নীল, এই জন্য আরও ভালো লাগছে বিষয়টি। মাহিম রেডি হয়ে নিচে চলে আসলো। তারপর কামাল সাহেবকে সালাম করলো। দোয়া করো আঙ্কেল, যেন আমার প্রথম দিনে থেকে ডিউটি সত্যভাবে করতে পারি। আমার দোয়া সবসময় তোর সাথেই, কখনো খারাপের সঙ্গ দিও না। আর পুলিশের পোশাক পরে গরিবদের পাশে থেকো, বড়লোকদের দালাল নয়। একদম চিন্তা করবে না, তোমার এই ছেলে বাকি পুলিশ অফিসারের মতো হবে না, সেটা মিলিয়ে নিও। সেটা আমার জানা আছে, সাবধানে যাস। মাহিম বাড়ি থেকে বেরিয়ে গেল। আগে থেকেই থানা থেকে গাড়ি এসেছিল। ইন্সপেক্টর মাহফুজ মাহিমকে দেখে স্যালুট করলো। ঝটপট বসে পড়ুন গাড়িতে, আপনার জন্য আমাদের থানায় সবাই অপেক্ষা করছে। চলো যাও যাক। মাহিম গাড়িতে উঠে বসলো। ইন্সপেক্টর মাহফুজ গাড়ি চালাতে শুরু করলো। প্রায় 30 মিনিট পর মাহিম থানায় এসে পৌঁছালো। মাহিম আসবে বলে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। মাহিম আসার সাথে সাথেই সবাই মাহিমকে ফুলে তোড়া দিয়ে বরণ করে নিল আর স্যালুট করলো। আজই প্রথম দিন, তাই কোনো কাজ নয়, সবার সাথে পরিচয়। চলুন আস্তে আস্তে পরিচয় হওয়া যাক। আমি মাহিম শাহরিয়ার। আপনাদের পরিচয় আর কতদিন ধরে এখানে আছেন? এক এক করে সবাই নিজেদের কথা বলতে লাগলো। মাহিম সবার কথা শুনে সব থেকে পুরনো একটা কনস্টেবলকে রেখে সবাইকে চলে যেতে বলল। আপনি আমার চাচার বয়সী, তাই চাচা বলেই ডাকবো। যেটা আপনার ইচ্ছে স্যার।
শোনেন, থানায় কে কী করে, কে কেমন, আপনি আস্তে আস্তে ডিটেলস বলেন। আর পুরনো যত পেন্ডিং ফাইল আছে সব নিয়ে আসুন। আচ্ছা স্যার। কনস্টেবল জিয়া সব ফাইল নিয়ে সে টেবিলের উপরে রাখলো। মাহিম সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আর জিয়া চাচার থেকে বর্ণনা শুনতে লাগলো। মাহিম বেছে বেছে কয়েকটি ফাইল নিজের কাছে রেখে দিল আর বাকিগুলো আগের জায়গায় রেখে দিয়ে আসতে বলল। সবাই এক জায়গায় হন। মাহিমের কথা শুনে সব ছোট বড় অফিসার এক জায়গায় হলো। আজ পর্যন্ত এই থানায় কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু আজ থেকে সব ট্রেনের গতিতে চলবে। আমি কিছু ফাইল দিচ্ছি, সব ডিটেলস পরে আমাকে দেবেন। কে এরা আর কেন ওদের কিছু হয়নি। আচ্ছা স্যার। মাহিমের কথা শুনে সবাই ফাইল চেক করলো। পুরনো কিছু অফিসারের মুখ কালো হয়ে গেল ফাইল দেখে। কি হয়েছে, আপনাদের মুখ এমন কেন? স্যার, এই ফাইলগুলো হলো এখানে এমপির আর তার ছেলের, আর কয়টা হলো মাফিয়া নিলয়ের। ও আচ্ছা, আজ থেকে ওদের উপর ইনভেস্টিগেশন হবে। স্যার, এদের পেছনে না লাগাই ভালো, এরা খুব খারাপ। এই কথা কেন বললে মাহফুজ? কারণ স্যার, আজ পর্যন্ত যত অফিসার এদের কেস নিয়ে কাজ করেছে সবাই গুম হয়েছে, আর না হলে কারা যেন মেরে দিছে। আমি সব বুঝতে পারছি, কিন্তু সব অফিসারের মতো আমি না। হ্যাঁ, এটা আগেও বলেছে, কিন্তু নিলয় ভাইয়ের কাছে গিয়ে সবাই মরছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিলয়ের থেকে টাকা খেয়ে বসে আছেন। এইসব কি বলছেন স্যার? আমার আন্ডারে এইসব চলবে না। যে এমন করবে তাকে ডাইরেক্ট সাসপেন্ড করতে বাধ্য হব। আপনার দ্বারা সব সম্ভব? প্রথমে সেই বেশি বাড়াবাড়ি ভালো নয় স্যার। আগের অফিসার আবার কথাটি বলল। হি হি হি, সেটা সময় বলে দিবে। বস, রকস্টার সিটি থেকে খবর এসেছে আপনার জন্য। কি খবর, তাড়াতাড়ি বল। এবার বাংলাদেশ থেকে বেশি মেয়ে লাগবে আগের বার থেকে। ঠিক আছে, তোর ব্যবস্থা কর। আমি কিছুদিন বিয়ের কাজে ব্যস্ত থাকবো। ঠিক আছে বস, আপনি বিয়ের আনন্দ করেন, এইদিকে আপনার সব কাজ হয়ে যাবে। হলেই ভালো। এই রকস্টার সিটির বাদশাকে যে হয়েছে আল্লাহ জানে। এত ভালো মানুষ টিকিনা আবার বেআইনি কাজ করেও বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। এটাই হয়তো টাকার নেশা। নিলয় মনে মনে কথাগুলো বলে নিজের আস্তানা থেকে বেরিয়ে গেল। বৃষ্টি, আগামীকাল এমপির বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি চাই সেখানে তুমি আমাদের সাথে যাবে। আমি তাও তোমার সাথে? এটা ভাবলে কি করে? ওইখানে আমি গেলে তোমার সম্মান নষ্ট হবে। বৃষ্টির মা, তুমি তোমার মেয়েকে বুঝিয়ে দাও, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিছু একটা করে বসবো। কি করবে তুমি? মারবে আমাকে? তুমি নিজের রুমে গিয়ে রেস্ট করো। আর বৃষ্টি আমাদের সাথে যাচ্ছে, তুমিও চিন্তা করো না। গেলেই ভালো। আমেরিকার কালাম সাহেব নিজের ভাইয়ের রুমে ভাইয়ের সামনে বসে আছে। কালাম সাহেব এখনো আগের মতো আছে, কোনো উন্নতি হচ্ছে না। রাতের অন্ধকারে ড্রাগ সাপ্লাই করছে নাফিস। নিজেকে খুবই ভালোভাবেই এইসব জড়িয়ে রেখেছে। নদীর পাড়ে এই কাজটি করছে। নিজেদের মাঝে যখন ডিল ফাইনাল করতে যাবে তখনই চারপাশ থেকে পুলিশের গাড়ি ঘিরে ধরলো। আমার সাথে বেআইনি করা তোদের আমি ছাড়বো না। পুলিশ ডাকার জন্য। ওদের আর কি ডাকবি, ওরা তো নিজেই পুলিশ। তুমি বেটা এত কাঁচা কেন? পুলিশের সাথে ড্রাগস ডিল করতে এসেছো? তার মানে ওই কল, ওই টাকা সব নকল? একদম ছোট খোকা। আমাকে ধরে রাখতেই পারবি না বেশি সময়। তোকে ধরে নিয়ে যাচ্ছি না, ডাইরেক্ট অপশন। কি অপশন? তুই রাফি আর নিলয়ের ব্যাপারে যেটা জানিস। কিছু জানি না, আর জানলেও বলবো না। ঠাস ঠাস। পরপর দুইটা গুলি করে মেরে ফেললো। ধপাস করে নাফিস বালির ওঠার উপরে পড়ে গেল, সাথে সাথে স্পট ডেড। এটা কি করলেন স্যার? এদের মেরে ফেললেন, এখন প্রমাণ কোথায় পাবেন? এত চিন্তিত হও না মাহফুজ, আমি সব দেখে নিব, তুমি চিন্তা ফ্রি থাকো। ওকে। এই খবর ছড়িয়ে দাও। কেবল মারা শুরু করলাম। বেচারা নাফিস ভার্সিটিতে কত জ্বালিয়ে মারছে, বেটাকে দিয়ে বউনি করলাম। পরের টার্গেট রাফি ওরফে রাপু, তৈরি থেকো। মাহিম মনে মনে কথাগুলো বলে মুচকি হাসলো। নিজেদের বিয়ের আগে কাছের বন্ধু আর লোককে হারাতে হবে, রাফি আর মেধা বুঝতেই পারেনি। কে নাফিসকে মেরেছে সেটা সবার অজানা। রাফি তো খোঁজ লাগিয়ে রাখছে নাফিসের খুনিকে ধরার জন্য। রাফি কে মারতে পারে নাফিসকে?
হ্যাঁ, তাড়াতাড়ি খুঁজে বের করো, কারণ যে মারছে তার কাছে আমাদের কোটি টাকার ড্রাগস আছে। হুম। মাহফুজ, গাড়ি বের করো, আজ কয়েকটি কাজ করতে হবে। ঠিক আছে স্যার, কোথায় যাব স্যার? ঢাকা ভার্সিটিতে। আচ্ছা। মাহফুজ গাড়ি ছুটিয়ে ঢাকা ভার্সিটিতে আসলো। ভার্সিটিতে পুলিশের গাড়ি দেখে সবাই অবাক হয়ে গেল। গাড়ি থেকে মাহিম নেমে নিজের চোখে গগলস পরে সোজা প্রিন্সিপালের রুমে চলে আসে। ভার্সিটিতে কেউই বুঝতে পারছে না হঠাৎ পুলিশ কেন। স্যার, আপনার সাথে কিছু কথা আছে। বলুন পুলিশ অফিসার, কি এমন কাজ? আমার কাছে খবর আছে আপনার কলেজ থেকে ড্রাগ সাপ্লাই হয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কিন্তু প্রমাণের অভাবে কিছু করতে পারি না। আমি সব জানি, আর কে করছে এটাও। আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন। কি? আমি তাকে মারলে এটা ধামাচাপা দিবেন। আমি চাইলে অন্যভাবে মারতে পারি, কিন্তু ওরে সবার সামনে রাখতে চাই। কি বলছো এসব? ভাবুন স্যার, একটা লোকের জন্য আপনার ভার্সিটিতে কত খারাপ প্রভাব পড়ছে। ঠিক আছে, আমিও এটা শেষ দেখতে চাই। আর একটা কথা, তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে। চেনা লাগতে পারে, পৃথিবীটা তো ছোট। আজ আসি স্যার, খুব তাড়াতাড়ি আপনার ভার্সিটিতে সব অন্যায় গুছে যাবে। মাহিম আবার ভার্সিটি থেকে বেরিয়ে গেল। বৃষ্টি বা মিলি কেউই ভার্সিটিতে আসেনি, তাই মাহিম নামের পরিচিত একজনকে ভার্সিটিতে আসছিল জানতে পারলো না। বস বস, আপনার জন্য একটা ভালো খবর আছে। কি খবর, তাড়াতাড়ি বল। বস, আমরা তাকে খুঁজে পেয়েছি, সে ঢাকায়ই আছে। কি, তোরা মাহিমকে খুঁজে পেয়েছিস? কোথায় দেখেছিস, তাড়াতাড়ি বল। বস, তাকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় দেখছি। তারপর সব খোঁজ নিয়ে জানতে পেরেছি কিছুদিন আগেই এই থানায় নতুন এসিপি পদে যোগ দিয়েছেন। বাহ, অনেক ভালো খবর শোনালি তুই। যা, তোদের জন্য আজ পার্টির ব্যবস্থা করব, কিন্তু তার আগে মাহিমকে তুলে নিয়ে আসবি এখানে। ঠিক আছে ভাই, আপনার কথা মতো সব হবে। অনেক প্রশ্নের জবাব দিতে হবে মাহিম তোকে। তুই প্রস্তুত থাক, শুধু দেখা হবার বাকি। মাহিম নিজে মনে মনে বলে ফোন বের করে তার বোনের নাম্বারে কল করলো, যেটায় আজ থেকে 6 মাস কোনো ফোন করেনি বা সেই নাম্বার থেকে ফোন আসেনি। বৃষ্টি অনুষ্ঠানে যাবার জন্য রেডি হচ্ছে। মায়ের জোরে কাছে হার মানতে বাধ্য হয়েছে। রেডি হওয়ার সময় তার ফোন বেজে উঠল। বৃষ্টি নিজে ফোন নিয়ে দেখলো তার ভাই ফোন দিয়েছে, তাও অনেক দিন পর। সেটা দেখে বৃষ্টি হাসলো। এতদিন পর ফোন দিতে আসছে। বৃষ্টি ফোন রিসিভ করলো না। কয়েকবার ফোন আসলে বৃষ্টি ফোন রিসিভ করলো। হ্যালো, কেমন থাকবো বলেন তো? এতদিন পর এই বোনের কথা মনে পড়ার কারণ? মনে তো রোজ পড়ে বোন, কিন্তু তোর কাজটি করে দিতে পারিনি, তাই আর তোর সামনে আসিনি, আর যোগাযোগ করিনি। তো আজ ফোন দেওয়ার কারণ? কারণ আজ তোর জন্য খুশির খবর আছে, আমি তোর মাহিমকে খুঁজে পেয়েছি। কি সত্যি ভাইয়া? কোথায়, কবে? আরে শান্ত হ। শান্ত হতে পারছি না, এতদিন পর একটা ভালো খবর শোনার পর। পাগলি বোন, আচ্ছা শোন, রেডি থাকিস, তোর পাগলের সাথে দেখা করার জন্য খুব তাড়াতাড়ি তোর সাথে দেখা করব। আমি সব সময় রেডি, তুমি শুধু আমাকে নিয়ে যাও। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসছি আমি, সাবধানে থাকিস। উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো। বৃষ্টি তার মা বাবার সাথেই খুশি মনে এমপির বাসায় যাচ্ছে অনুষ্ঠানে। খুশি তো থাকবেই, কারণ তার ভালোবাসার মানুষটির খোঁজ পেয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছে জাহাঙ্গীর সাহেব রাষ্ট্রপতি, তাই রাস্তা পুরো ফাঁকা, কাউকে যেতে দিচ্ছে না। মাহিম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বিরক্ত হয়ে, তাই রাস্তায় পাশে থাকা ট্রাফিক পুলিশকে ডাকলো। ও আচ্ছা, এই জন্য সবাইকে এভাবে ধরে রাখা হয়েছে। দেশের আইন পারে বটে। তখনই কয়েকটি গাড়ি পরপর যেতে লাগলো। হঠাৎ একটা গাড়িতে মাহিমের চোখ আটকে গেল। বৃষ্টি তাহলে রাষ্ট্রপতির মেয়ে? বাহ। মাহিমের মনে মনে বলল। গাড়িগুলো চলে গেল আর আস্তে আস্তে ভিড় কমতে লাগলো। স্যার চলুন যাওয়া যাক, আপনার প্ল্যান এক্সিকিউট করতে হবে। আজ যাওয়া হবে না, আগামীকাল যাব। আজকের কাজ এখন সমাপ্ত। তুমি গাড়ি পুলিশ স্টেশনে নিয়ে যাও, আমি বাসায় চলে যাচ্ছি। ঠিক আছে স্যার, তাহলে কাল দেখা হচ্ছে। মাহিম সন্ধ্যার সময় একটু হাঁটাহাঁটি করার জন্য বাড়ির বাইরে আসলো। বাড়ি থেকে কিছু দূরে যাবার পর হঠাৎ একটা কালো মাইক্রো আসলো আর লোক বের হয়ে মাহিমকে অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল। মাহিমকে সোজা মারুফের সামনে নিয়ে আসা হলো। একটা চেয়ারে বসিয়ে মুখে পানি দেওয়া হলো। কিছু সময়ের মাঝে মাহিমের জ্ঞান ফিরল। মাহিমের জ্ঞান ফেরার পর নিজের সামনে পরিচিত একটা মুখ ভেসে উঠল। মারুফ, বা চিনতে পারছিস তাহলে? আমি তো ভাবলাম তুই ভুলে গেছিস। তোকে ভুলবো কেমনে? তুই তো জানিস জিগা দোস্ত।
হয় শালা, সেটাই যদি হতাম তাহলে এতদিন দূরে থাকতিস না। আরে ভাই, দূরে কি আর সাথে থাকছি? ওই রাতে কি হয়েছিল? কারা যেন আমাকে ভুল করে তুলে নিয়ে গিয়েছিল আর খুব খারাপভাবে মারছে আর নদীতে ফেলে দেয়। আর আমি অসুস্থ ছিলাম, এক পুলিশ অফিসারের কাছে থাকার জন্য আজ আমি এখানে। বুঝলাম, তাহলে আমাদের সাথে যোগাযোগ করিসনি কেন? কিভাবে করব? আমি তো বাইরে ছিলাম, এই পুলিশ এমনি এমনি হয়নি, আর এখানে আসছি কিছুদিন হলো। আমি সব জানি। মাহিম কিছু সন্দেহ করলো, দেখা শুরু করলো মাহিমকে। তোর জন্য আমার বোনকে আজ অনেক কষ্ট পাচ্ছে, তোরে তো ইচ্ছা করছে জানে মেরে দেই। তাহলে তোর বোন তোরে আজ তো রাখবে না? হ্যাঁ ভাই। তো এইসব কি আমাকে তুলে নিয়ে আসা লাগে নাকি? আমি দেখা করতাম। তা দেখতে পাচ্ছি। আচ্ছা মারুফ, এইসব কিভাবে হলো? মানে এই তো লোক। মানে বন্ধু, তোর থেকে একটা বিশেষ বিষয় লুকিয়েছি। সেদিন রাতে এই কথাটাও বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে তুই উধাও হয়ে গেলি। কি? তাড়াতাড়ি বল। দোস্ত, আমার বাবা হলেন এই দেশের রাষ্ট্রপতি জাহাঙ্গীর। এটা শুনে মাহিম কিছু সময় গম্ভীর থেকে হা হা করে হেসে উঠল। হাসিস কেন? এটা বলার সময় তোর মুখের অবস্থা দেখে, যাই হোক, আমি আগেই এটা আন্দাজ করতে পারছি, কারণ তোর বোনকে সকালে দেখলাম রাষ্ট্রপতির গাড়িতে করে অনুষ্ঠানে যাচ্ছে। শালা, আর আমাকে টেনশন দিলে। এটা বলে মারুফ ইয়ার্কি করে মারতে লাগলো। দুই বন্ধু কুস্তি করতে লাগলো। এমপির বাসায় জাহাঙ্গীর সাহেব পৌঁছালে সবাই তাদের আপ্যায়ন করলেন। এমপি আতাউর ভার্সিটির সভাপতি নিজের ছেলে রাফি আর তার বৌমা মেধাকে পরিচয় করিয়ে দিল। রাফির বাবা কামালও ছিল। মেধা তো জাহাঙ্গীর সাহেবের সাথে থাকা বৃষ্টিকে দেখে অবাক। মেধা ভাবতেই পারেনি ভার্সিটির খ্যাত মেয়েটি দেশের রাষ্ট্রপতির মেয়ে। মেধা নিজেকে খুব ছোট মনে হলো। বৃষ্টির সাথে কথা বলতে পারছে না। গিয়ে বৃষ্টি মেধার অবস্থা বুঝতে পেরে মুচকি হাসলো আর নিজের থেকে এসে কথা বলতে লাগলো। বৃষ্টির মনে কোনো অহংকার নেই, সেসব ভুলে গিয়ে মেধার সাথে ভালো করে কথা বলতে লাগলো। আর এইদিকে রাফি বৃষ্টির পরিচয় জানতে পেরে অবাক হয়ে গেল। রাফি মনে মনে কথা বলে বৃষ্টির সাথে ভাব করতে লাগলো। ফাঁকা একটা পার্কের রেস্টুরেন্টে বসে আছে মারুফ আর মাহিম। মাহিম একটু হাসপাস করছে, যা দেখে মারুফ খিলখিল করে হাসছে। আমার চিন্তা হচ্ছে, আর তুই হাসছিস? তোর অবস্থা দেখে হাসি পাচ্ছে, তুই যেই অবস্থা করেছিস নিজে। আরে ভাই, তুই তো জানিস তোর বোন কেমন। আল্লাহ জানে তোর বোন আমার কি অবস্থা করবে। সামলা আমার বোনকে, ওই দেখ চলে আসছে। মারুফের কথা শুনে মাহিম পেছনে তাকিয়ে দেখলো বৃষ্টি চলে আসছে। নীল কালারের শাড়ি পরে তাকে অসম্ভব সুন্দর লাগছে। মারুফ এগিয়ে গিয়ে তার বোনের সাথে কথা বলল। যা তোর পাগলের কাছে, অনেক খোঁজার পর পেয়েছি। বেশি কিছু বলিস না, এমনিতেই তোর ভয় আছে। একটু থেমে, আর হ্যাঁ, মাহিমের সমস্যা ছিল তাই যোগাযোগ করতে পারিনি। এসব তুমি বলতে হবে না, তুমি তোমার মিলির কাছে যাও তো। মারুফ মুচকি হাসলো। একটু থেমে মারুফ মুচকি হেসে চলে গেল। আর বৃষ্টি মাহিমের কাছে আসলো। মাহিমের হার্টবিট দ্রুত গতিতে ছুটতে লাগলো। বৃষ্টি মাহিমের কাছে আসলো। কেমন আছো বৃষ্টি? ভালোই আছি, তুমি? ভালো। কথা কি নেই নাকি? মুখে দিয়ে বের হচ্ছে না কোনটা? কই, বের তো হচ্ছে। আগে এটা বল, তুই কই ছিলে এতদিন আর আমার কাছে আসিসনি কেন? মাহিম ঢোক গিলল, কারণ বৃষ্টি আস্তে আস্তে রেগে যাচ্ছে এই জন্য। সারা গলার ব্যথা পাচ্ছে। এর থেকে 1000 গুণ ব্যথা আমি পেয়েছি এই বুকে। বৃষ্টি নিজের মন দেখিয়ে বলল, আমি তো আর ইচ্ছে করে তোমার থেকে দূরে থাকিনি। এই জন্য থাকিস না কেন? দূরে তো ছিলি। এবারের মতো মাফ করে দাও। তোর কোনো মাফ নেই, এর শাস্তি তোকে পেতেই হবে। এটা বলে বৃষ্টির কলার ছেড়ে মাহিমের ঠোঁটের উপরে হামলে পড়ল আর পাগলের মতো কিস করতে লাগলো। মাঝে মাঝে কামড়ও দিতে লাগলো। মাহিম খুব কষ্টে নিজেকে সামলে রেখেছে। বৃষ্টিতে এতদিন ঝাল তার ঠোঁটের উপরে দিচ্ছে, সেটা শুধু ভালো করেই বুঝতে পারছে মাহিম। অনেক সময় পর বৃষ্টি খুব জোরে একটা কামড় দিয়ে ছেড়ে দিল। এটা কি হলো? এত জোরে কেউ কামড়ায়? আমার ঠোঁটের তো 12টা বেজে গেছে। ঠিক হয়েছে, আরো বেশি করব। তোমার কোনো সমস্যা? আমার তো সমস্যা, কারণ এই ঠোঁটটা আমার। কিন্তু ওই ঠোঁটের মালিক আমার, তাই বেশি ভাব নিও না। হ্যাঁ, এতদিন অনেক কষ্ট দিয়েছো, আজ থেকে আমি দেব তোমার সব সুদে আসলে তুলবো। নয়
হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। তোমার কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, এমনিতেই আমারও কুইন লাগবে মেরি জান। মাহিম চোখ টিক দিয়ে বলল, জানো এই কয়েক মাস আমার একটা রাত নেই যে চোখের পানি ঝরেনি তোমার জন্য। বুঝতে পারছি পাগলি, আর কষ্ট দিব না ইনশাল্লাহ। মাহিমের কথা শুনে বৃষ্টি মাহিমের বুকের ওপর মাথা রাখলো আর মাহিম এসে বসে থাকলো। ব্রেকিং নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি ও এমপি আতাউর রহমানকে কে যেন বাজেভাবে মেরে ভার্সিটির সামনে ঝুলিয়ে রেখেছে। জানা গেছে ভার্সিটিতে ড্রাগস সাপ্লাই সহ মেয়ে পাচার তার হাত ছিল। কে এই মহান ব্যক্তি যে এই ভালো কাজ করেছে? খবরে এটা দেখে কালাম সাহেব বলল, হ্যাঁ গেল, এদের জন্য ছেলে মেয়ে ভালো করে পড়াশুনো করতে পারছে না। না, এটা হতে পারে না। আমার বাবা মরতে পারে না। রাফি কে এমন করছে? মেধা কান্না করে বলল, আমার বিয়ের আনন্দকে যে মরা বাড়ির কান্নার পরিণত করেছে তাকে তুমি কঠিন শাস্তি দিবে। আমি এখন আমার বাড়িতে যাব। মেধা আর রাফি খুব দ্রুত মেধার বাসা মানে আতাউরের বাসায় এসে পৌঁছালো। বিয়ের সাজ এখনো বাসায় আছে। কিছু মেধা কান্না করতে করতে বাড়িতে প্রবেশ করলো। চারপাশে প্রেস মিডিয়ার লোক, কারণ গণ্যমান্য ব্যক্তি খুন হয়েছে। ভাইয়া, ভাইয়া, তুই থাকতে কিভাবে কেউ বাবাকে মারলো বল আমাকে। জানি না রে বাবা, কাজের জন্য বাইরে গিয়েছিল আর ফিরেনি, আর সকালে এটা। আমি কিচ্ছু জানি না। তাড়াতাড়ি বাবার খুনিকে শাস্তি দাও। যে তোমার বাবাকে মারছে তাকে আমি ছাড়বো না। বস, বাংলাদেশের আমাদের সব থেকে বড় ড্রাগস ডিলার খুন হয়েছে। জানি না বস, এর আগে খবর আসছে কিছু লোক মারা গেছে আর আজ বেঁচে নেই মেইনটা। ভালো করে লোক লাগাতে বলো। এনকেকে আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। এইসব ছোটোখাটো বিষয়ে থেমে থাকলে চলবে না, আমাদেরকে আরও বেশি সাপ্লাই করতে হবে। আর কে কথা বলতেছিল, তখনই একটা ফোন আসলো। একটু বিরতি নিয়ে আর কে ফোন রিসিভ করলো। হ্যালো, কেমন আছিস বন্ধু? কে? এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? আমি তোর প্রাণের বন্ধু এম কে। এই তো চিনতে পারছিস? তুই বেঁচে আছিস? হ্যাঁ, তোদের মতো বেইমানি আর কিছু খারাপ শত্রুদের মারার জন্য আল্লাহ বাঁচিয়ে রাখছে। তুই আমার কিছু করতে পারবি না, কারণ আমি রকস্টার সিটির বাদশা। আর কে? বাচ্চা তুই হতে পারিস, কিন্তু আসল বাচ্চা ডাক কিলার এই আমি এমকে। তুই থাক, আমি আসছি। দেখা যাবে। ফোন কেটে যাবার পর আর কে ঘাবড়ে যেতে দেখে বাকিরা বলল, কি হয়েছে বস, আপনি এমন ঘাবড়ে আছেন কেন? সে ফিরে এসেছে, এম কে ফিরে আসছে। কি? তাহলে এইবার কি হবে? কিছু হবে না, বাংলাদেশে আছে সে। তাকে সেখান থেকে মারার চেষ্টা করো, তাহলে আমাদের বিপদ কম হবে। আর যদি সে একবার রকস্টার সিটিতে প্রবেশ করে তাহলে আমাদের রক্ষা নেই। যা করবে খুব তাড়াতাড়ি। আর কে এটা বলে রুম ত্যাগ করে চলে গেল চিন্তিত মুখ নিয়ে। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিনে আতাউর রহমানের ছেলে নিলয় আর জামাই রাফিন খুনিদের খোঁজার অনেক চেষ্টা করছে, কিন্তু পারেনি। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া এই কয়েকদিনে নিলয়ের সকল গোডাউন ও মদের ফ্যাক্টরিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। নিলয় প্রায় পুরো নিঃস্ব হয়ে গেছে। কে কে এমন করছে আমার সাথে? ভাই, তুমি হয়তো ভুলে গেছো, ওই রকস্টার সিটির বাদশা বাংলাদেশে আছে, আর সেই এমন করবে। ওরে যদি আর একবার সামনে পায় তাহলে কেটে টুকরো টুকরো ওরে কুকুর দিয়ে খাওয়াবো। এই তো ডেভিলের মতো কথা। আমি আমার কাজ করব। রাফি, আমার রাফু হয়ে যাও। একদমই। দুজনের মাঝে কিছু প্ল্যান করতে লাগলো। কালাম সাহেব নিজের অফিসের সামনে এসে গাড়ি থেকে নামলো। প্রতিদিনের মতো অফিসের ভেতরে ঢুকতে যাবে, তখনই বডিগার্ড এসে তাকে আটকে দিল। না, তোমার সাহস হলো কি করে আমার পথ আটকানোর? আমি এখন তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। আপনি যা ইচ্ছা করতে পারেন, আই ডোন্ট কেয়ার, কিন্তু আপনি আর এই অফিসে ঢুকতে পারবেন না। তোর এত বড় সাহস, কোম্পানির মালিকের পথ আটকিয়ে দাঁড়িয়েছিস? গার্ড, গার্ড, এই হারামজাদাকে সামনে থেকে সরাও। কিন্তু কালাম সাহেবের কথা কেউ শুনলো না। সবাই নিজেদের মতো দাঁড়িয়ে আছে। কালাম সাহেব বেশ অবাকই হলো। একটু সময়ের মাঝে কি হলো তিনি বুঝতেই পারছে না। কি হলো? তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোদের কি টাকা দিই এইভাবে দাঁড়িয়ে থাকার জন্য? আপনি আর এই অফিসের মালিক নন, তাই আপনার কথা কেউ শুনবে না। কে রে এই কথা বললো? এটা বলে পেছনে ফিরে দেখলো কোম্পানির ম্যানেজার ইয়াশ।
ইয়াস, তুমি ভালো করে জানো এই কোম্পানির সিও আমি। হা 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 আঙ্কেল, আপনার খেলা তো শেষ হয়ে গেছে। মানে? একটু পরেই আপনার ফোনে কল আসবে, তখন বুঝতে পারবেন। চারপাশ থেকে প্রেসের লোক এসে ভরে গেল, বিভিন্ন ধরনের নিউজে বলতে লাগলো। এইমাত্র পাওয়া খবর, বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি সিইও কামাল চৌধুরী তাকে নিজের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছু মাস আগেই তিনি এই কোম্পানির সিইও হয়েছিলেন। কি এমন হলো যে তাকে কোম্পানিতে ঢুকতে দেওয়া হচ্ছে না? কোম্পানির সিইও হয়েছিলেন কোনো অসৎ উপায়ে নাকি? তাহলে নতুন সিইও কে হবেন? মিস্টার কালাম, আপনার কি মনে হয় কোন কারণে আপনাকে কোম্পানিতে ঢুকতে দেওয়া হচ্ছে না? একের পর এক বিভিন্ন প্রশ্ন করেই যাচ্ছে। কালাম সাহেব বেশ বিরক্ত হচ্ছে। হঠাৎ তার ফোনে একটা কল আসলো, ফোন রিসিভ করলো। অপর পাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসলো। কেমন আছেন আঙ্কেল? মাহিম, ইয়েস আঙ্কেল, কেমন আছেন? ভালো, তুমি? আর এসব কি হচ্ছে? তেমন কিছু না আঙ্কেল, আমি শুধু আমার কোম্পানি আমার দায়িত্বে নিচ্ছি। তাই বলে এইভাবে? কোনভাবে আঙ্কেল? এই যে দেশের সামনে, সবার সামনে এইভাবে অপমান করে। উফ, সরি আঙ্কেল, এই গাধাগুলো কোনো কাজে না। কি করতে কি করেছে ওইসব আপনি কি ভুলে যান আর বাসা ফিরে যান। আমি ফিরে আসছি আমেরিকা, তাই আপনার আর এত কাজ করতে হবে না। মাহিম, এটা বাসায় থাকতে বললে এত অপমানিত হতে হতো না। সরি আঙ্কেল, এখন রাখছি, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হচ্ছে, বাই। এইটা বলে ফোন কেটে গেল। কোম্পানির সিইও আগে ছিল, সেই হবে প্রিন্স মাহিম শাহরিয়ার। সে আবার ব্যাক করবে ছুটি থেকে। ইয়াস প্রেসের সামনে এই কথা বলে অফিসের ভেতরে চলে গেল, আর কালাম সাহেব নিজের মুখ চোরের মতো লুকিয়ে গাড়িতে উঠতে গেল। গার্ড ঢুকতে দিল না, নর্মাল একটা গাড়ি ডেকে সেটাতেই তুলে দিল। মাহিমের জন্য তোকে প্রস্তুত হতে হবে। টিভির সামনে বসে খবর দেখতেছিল মাহিম। নিজের আঙ্কেলের অবস্থা দেখে মুচকিয়ে হাসলো। কি রে, খবর দেখে হাসলি কেন? আরে আঙ্কেল, ওই কোম্পানির মালিকের নাম আর আমার নাম সেম, কিন্তু দেখো সে কোথায় আর আমি কোথায়। সবই কপালে লিখন। আঙ্কেল, একটা কেসের জন্য আমাকে কয়েকদিন বাইরে থাকতে হবে। কি এমন কেস? সিক্রেট, বলা যাবে না। আমার কাছেও সিগারেট? হ্যাঁ, তুমি এখন আর আইনের লোক নেই। বুঝছি। কথা বলার মাঝে মাহিমের ফোন বেজে উঠল। আজকাল দেখছি তোর একটু বেশি ফোন আসছে আর কথা বলছিস। তেমন কিছু না আঙ্কেল। প্রেম ঘটিত ব্যাপার মনে হচ্ছে। তুই চাইলে মেয়ের পরিবারের সাথে কথা বলতে পারি। আঙ্কেল, সব হবে, আমি আমার কাজ শেষ করে এখন উঠছি। এটা বলে মাহিম সেখান থেকে চলে আসলো। হ্যালো বৃষ্টি, বলো। আমার সাথে দেখা করো। আমি বিজি আছি একটা কেসের জন্য, তাই তোমার সাথে কিছুদিন দেখা করতে পারবো না। আমি আগে নাকি তোমার কেস? আগে তুমি, কিন্তু দেশের জন্য তো একটু কাজটাও করতে হবে পাগলি। এতদিন অপেক্ষা করতে পারলে আর কিছুদিন অপেক্ষা করতে পারবে না আমার জন্য? ঠিক আছে, পারবো, কিন্তু রোজ আমার সাথে কথা বলতে হবে। চেষ্টা করবো পাগলি। এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, আর তোমার ভাইটার বিয়ের ব্যবস্থা করো। দুই ভাই বোন একসাথে করব। বসছি। লাভ ইউ জান, অনেক ভালোবাসি তোমাকে। আমিও খুব ভালোবাসি। উম, পাগলটা, তোমাকে আর হারাতে চাই না। আমিও তোমাকে হারাতে চাই না। আমি আমার আঙ্কেলকে বলবো তোমার পরিবারের সাথে কথা বলতে। হুম। কিন্তু তোমার বাবা কি আমার মতো সাধারণ পুলিশ অফিসারের সাথে? চুপ করো, আর বলতে হবে না। বিয়ে না দিয়ে কই যাবে? আমি তোমাকে ভালোবাসি, আর না মালদ্বীপ ভাইয়া তো আছি। যদি মেনে নিত তাহলে আমাকে মারার প্ল্যান করতো না। মাহিম মনে মনে বলল, চুপ যে। হ্যাঁ। মাহিম আর মায়া একসাথে অনেক সময় কথা বলল, অনেক রাত পর্যন্ত কথা বলে ঘুমিয়ে পড়ল। কালাম সাহেব নিজের বাসায় ফিরে অবাক হয়ে গেল। চারপাশে যা বডিগার্ড ছিল সবাই মরে পড়ে আছে। কালাম সাহেব দ্রুত বাড়ির ভেতরে চলে গেল। বাড়ির ভেতরে সব ঠিক আছে। মেইড মাথা নিচু করে তাকিয়ে আছে। এসব কিভাবে হলো আর কখন? স্যার, আপনি যাওয়ার পর কিছু লোক এসে এই সব করছে আর বড় স্যারকে নিয়ে গেছে। কি? আর তোমরা কি করতেছিলে? আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। গার্ডদের মেরে ফেলে নিয়ে গেছে। আচ্ছা, তুমি এখন যাও। মেইড সেখান থেকে চলে গেল, আর কালাম সাহেব মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। কি আমার ভাইকে আমার কাছ থেকে নিয়ে গেল? কার এত বড় সাহস? এত সিকিউরিটির মাঝেও নিয়ে চলে গেল। কিছু তো একটা হচ্ছে আমার আড়ালে। সেটা কি? নাকি মাহিম?
না না, আমি কিছুই ভাবতে পারছি না। আমাকে আমার প্রথম থেকেই ভেবে সব কিছু করতে হবে। যাই হোক না কেন, আমার হাত থেকে সব বেরিয়ে গেলে চলবে না। আমার বড় ভাইকে খুঁজতে হবে, না হলে আমি মাহিমকে কি জবাব দিব? কালাম সাহেব বিভিন্ন চিন্তা করতে লাগলো। তারপর 3 দিন পর রকস্টার সিটির মূল ভবনে দৌড়ে প্রবেশ করলো ড্রাগন কিং, জোকার কিং, আরও কিছু মাফিয়া। তাদের মুখ দেখে মনে হচ্ছে খুব ঘাবড়ে আছে তারা, কিন্তু কেন সেটা এখনো অজানা। কি হয়েছে, আপনারা এভাবে দৌড়িয়ে আসছেন কেন, তাও আবার এই অসময়ে? আমরা বাদশার সাথে দেখা করতে চাই, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। বাদশা এখন দেখা করতে পারবেন না, তিনি বিজি আছেন। বেশি কিছু না, শুধু বলো গিয়ে জোকার কিং আছে, গুরুত্বপূর্ণ কথা বলবে। তারপর যদি তিনি চলে যেতে বললেন, তার হলে আমরা ঘুরে যাব। আচ্ছা, আপনারা অপেক্ষা করুন। আর কে বাদশার রুমের দিকে এগিয়ে গেল। তারপর বাইরে থেকেই বলে উঠল, বাদশা আপনার সাথে জোকার কিং আর তার সঙ্গে কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছে। ঠিক আছে, তুমি তাদের মিটিং রুমে আসতে বলো, আমি রেডি হয়ে আছি। আচ্ছা বাদশা। একে ফিরে এসে সবাইকে মিটিং রুমে বসতে বলল, আর নিজেও সেখানে থেকে চলে আসলো। হা হা হা, বাদশার মুখের অবস্থা দেখে বুঝতে পারছি বস কিছু একটা রয়েছে। এখন শুধু বসের এখানে আসার পালা, না এখানে খবরটা বসের কাছে দিয়ে দিই। একে নিজের মনে কথাগুলো বলে এমকে কে ফোন দিল। হ্যালো বস। একে বলো। বস, এইদিকে তো খেলা জমে গিয়েছে, সবার মুখের অবস্থা খারাপ, মিটিং করতে আসছে। আসতে দাও, আমিও প্রায় চলে আসছি। ঠিক আছে বস, রকস্টার সিটি আপনার অপেক্ষায় আছে। আর কে মিটিং রুমে আসলো। মাফিয়ারা উঠে দাঁড়ালো। তো এই অসময়ে আসার কারণ? বস, সর্বনাশ হয়ে গেছে, আমাদের নিজের দেশের সকল গোডাউন আর বাড়িঘর সব ধ্বংস করে ফেলছে। কি, কিভাবে? গতকাল রাতে এমনটা হয়েছে, শুধু দুবাইয়ের নয়, এই আমেরিকা আর সিঙ্গাপুরও হয়েছে। আর আমাদের জন্য মাফিয়াদের এই অবস্থা। বুঝতে পারছি, এক রাত তাহলে সেই সব দেশে মাফিয়াদের সম্পত্তি ধ্বংসলীলা চলছে, যারা আমাদের সাথে এখন স্মাগলিং করে। জি বস, আমার সেটাই মনে হচ্ছে। সেটা মানে নয়, 100% এটাই। এখন আমরা কি করব? আপাতত আপনাদের জন্য এটাই সেফ জায়গা। এই কাজগুলো এমকে করেছে, কিন্তু কিভাবে রকস্টার সিটির বাইরে থেকে এইসব করছে? আপাতত আপনারা এখানে থাকুন, বাইরে ঠান্ডা হলে সব করব। তখনই আর কে ফোনে একটা কল আসলো, যেটা তার গুপ্তচর রকস্টার সিটির মেইন গেট থেকে কল আসছে। হ্যালো বস, সর্বনাশ হয়ে গেছে, বাদশা দা কিলার এমকে ফিরে আসছে। এটা শোনার সাথে সাথে আর কে চেয়ার থেকে উঠে পড়ল। পোশাকের জন্য তার মুখ বোঝা না গেলেও চোখের খুব ভালো করেই বোঝা যাচ্ছে। বাকিরা সেটা দেখে বুঝতে পারলো আর কে ভয়ঙ্কর কিছু শুনেছে। কোথায় দেখলি? বস, তিনি এইমাত্র মেইন ফটক দিয়ে সিটিতে প্রবেশ করেছে, সেই আগের রূপে, আগের পোশাকে। চারপাশে সবাই তাকে জয়ের ধবনি দিচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, এখন রাখছি। আর কে ফোন কেটে অস্থির হয়ে হাঁটাচলা করতে লাগলো। কি হয়েছে বস, আপনাকে এমন দেখাচ্ছে কেন? ফিরে আসছে কিলার, আর এখন সে সিটির মাঝে। এটা শোনার সাথে সাথে সবাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এখন কি হবে? কি হবে, এখানে থেকে পালানোর চেষ্টা করতে হবে। তোমরা হয়তো ভুলে গেছো, এই রকস্টার সিটির বাদশা আমি নামে মাত্র সব কিছু কিলারের নামে চলে। আর কিলার হলো এই রকস্টার সিটির জনগণের ভগবান। তার এক কথায় আমাদের মারতে সময় লাগবে না, ঠিক যেইভাবে বাদশা শাহনাজকে মারার পর হয়েছিল। হ্যাঁ, এখন আমাদের সিগারেট রাস্তা দিয়ে পালিয়ে যাওয়া উচিত। পালিয়ে তো যাব, কিন্তু কোন দেশে যাব? সব দেশে তো এমকি মানে কিলারের লোক তারা করছে, আমাদের সবার রাজত্ব ধ্বংস করে ফেলছে। এখন একটা দেশে আছে, আর সেটা হলো বাংলাদেশ। যদিও এমকে সেখানে নেই আপাতত, কিন্তু আমাদের লোক আছে আর আমার পরিচিত মানুষ আছে, যাদের কাছে আমরা সেফ থাকব। তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি এখান থেকে বের হন, তারপর বাইরে গিয়ে সব ভেবে প্ল্যান করা যাবে। ড্রাগন কিং এর কথা শুনে আর কে সহ বাকিরা মিটিং রুম থেকে বেরিয়ে সিক্রেট রাস্তা দিয়ে রকস্টার সিটির বাইরে যেতে লাগলো। এই সাইডে এমকে আর কে ছাড়া আর কেউ জানতো না। এমকে এই রাস্তা তৈরি করেছিল। এমকে রকস্টার সিটি আসার সাথে সাথে সবাই হই হুল্লোড় করতে লাগলো, আবার অনেকে অনেক কথা বলতে লাগলো। এমকে গাড়ি যেই সাইড দিয়ে যাচ্ছে তার পেছনে পেছনে সবাই হেঁটে যাচ্ছে। অবশেষে মূল ভবনে গাড়ির সাথে থামলো।
হঠাৎ ওপর থেকে ফুল পড়তে লাগলো আর একে এসে ফুলের মালা পরিয়ে দিল। ওয়েলকাম ইউর রকস্টার সিটি, ওয়েলকাম বাদশা দি কিলার MK। একে এই সময়ে এই অবস্থা হয়ে গেছে। আমি জানতাম আপনি যখন তখন চলে আসবেন, তাই এই ব্যবস্থা করা। তো মিটিং রুমে যাওয়া যাক, আমার বন্ধুর সাথে মিটিংটা করে আসি। আপনার কি মনে হয় আপনার আসার কথা শুনে তারা এখানে থাকবে? সেটাও ঠিক ব্যাপার না, তুমি সবাইকে ভবনের সামনে আসতে বলো, কথা আছে। ঠিক আছে ভাই। একে সবাইকে ভবনের সামনে আসলো। সকল ক্যাডার ও সাধারণ লোক আস্তে আস্তে ভবনের সামনে আসলো। আমি আপনাদের বাদশাদা কিলার MK, আমি আবার ফিরে আসছি। আপনাদের উপর হয়তো এই কয়েক মাস অনেক দখল গেছে, তাই আপনাদের 3 দিনের ছুটি দেওয়া হলো। আর পুরো রকস্টার সিটির উৎসবের আমেজ মেতে উঠুক, আর পুরনো ক্ষত ভুলে গিয়ে আপনারা আবার আমার সাথে কাজ করবেন। জয় বাদশাহ MK জয়। হ্যাঁ, আমরা আপনার সাথে আগের মতো কাজ করতে চাই, কারণ আপনি আমাদের বেস্ট বাদশাহ। সবাই চিল্লিয়ে বলতে লাগলো। এমকে নিজের কথাগুলো বলে রুমের দিকে চলে গেল। একে যত দ্রুত পারো এখানে সকল কিছু ঠিক দেখতে চাই, রকস্টার সিটি আবার আগের মতো দেখতে চাই। হয়ে যাবে ভাই। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। আমি কাল পরশু এখান থেকে চলে যাব, আর তুমি তো এখানে আছো পরিচালনা করার জন্য। কিন্তু আমি কিভাবে? তোমাকে কিছু করতে হবে না, আমি তোমার অসমাপ্ত কাজ করে আবার ফিরে আসব। ঠিক আছে বস, এখন আপনি রেস্ট করুন, আমি ওই দিকে সামলে আসি। ওকে। একে রুম থেকে চলে গেল আর এমকে নিজের রুমে বসে কিছু চিন্তা করতে লাগলো। আজকে আমার বাবা এখন কেমন আছে? তুমি একদমই ভালো আছেন, আর সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে আপনার আঙ্কেলের ওইখানে থেকে নিয়ে এসে। ঠিক আছে, আর হ্যাঁ, খুব শীঘ্রই তোমাকে বাংলাদেশে আসতে হচ্ছে। ঠিক আছে বস, হয়ে যাবে। আর আপনার বন্ধু তো পিছনের সিক্রেট রাস্তা দিয়ে পালিয়ে গেল। যেতে দাও, আমি তো ওরে নিজ দেশে গিয়ে মারবো। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। মাহিম আর বৃষ্টির প্রেম খুব জমে উঠেছে। মাহিম নিজে পুলিশের চাকরি করছে আর বৃষ্টির সঙ্গে প্রেম করছে। মাঝে মাঝে দুইজন লং জার্নিতেও যাচ্ছে। বৃষ্টি তো খুব খুশি, কারণ মাহিম তাকে দিনের অর্ধেক সময় সময় দেয়। আজও দুইজন ঢাকার হাতিঝিলে ঘুরতে এসেছে। বৃষ্টি মাহিমকে রেখেই পানিতে নেমে পড়েছে। পাথরের ওপর দাঁড়িয়ে বৃষ্টি হাত দিয়ে পানি ছিটিয়ে মারছে মাহিমের দিকে, আর মাহিম নিজে 2 হাত দিয়ে আড়াল করছে চাইছে, কিন্তু পানির কাছে সেটা কি সম্ভব? আরে বৃষ্টি, আমি তো ভিজে যাচ্ছি, আর পানি মেরো না। এই শীতের মাঝেও পানি মেরে ঠান্ডা লাগানোর ইচ্ছে আছে নাকি তোমার? আরে পুলিশ স্যার, এইটুকু পানিতে কিছুই হবে না। তোর এই কথা বলতে কে বলেছে? নূর বোন, তোর মাহিমকে একটু বেশি করে পানি মারতো। এটা আবার বলতে? কিরে মিলি, তুমি বসে আছো কেন? তোমার কি মারুফকে ভিজাতে ইচ্ছে করছে না? আরে ভাই, আমার যে শীত লাগছে তাই পানিতে আর হাত দিচ্ছি না, না হলে এত সময় ফারুককে আমি গোসল করিয়ে দিতাম। বুঝতে পারছি। দেখছো বৃষ্টি, তোমার ভাইয়ের প্রতি মিলে কি ভালোবাসা, যে পানিতে ভেজাবে না বলে শীতের দোহাই দিচ্ছে। হ্যাঁ, আর আমি যে তোমাকে ভালোবাসি না তাই তোমাকে ভিজিয়ে দিয়েছি। মাহিমের কথা শুনে বৃষ্টি আরো বেশি করে পানি দিতে লাগলো। তো আমার পুলিশ বন্ধু আমার বোনকে কবে বিয়ে করছি? করবো তো, কিন্তু ভয় করে যদি তোর বাপ আমাকে মেনে না নেয়। এক কথা তোমার মুখে শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। আমার বাবা মানবে না, আমার বাবা মানবে না। আরে বাবার মেয়ে মেনে বসে আছে আর উনি বাপ নিয়ে পড়ে আছে। বৃষ্টি অনেক রেগেই বলল। আরে সোনা, রাগ করছো কেন? ঠিক আছে, আমি কালকে আঙ্কেলকে নিয়ে তোমাদের বাসায় যাব। দেখতে হবে না বোনটা কার সাথে, একেবারে ধানি লঙ্কা। হ্যাঁ, কালকের মাঝেই আসা চাই। এইভাবে তারা বিভিন্ন ধরনের গল্পগুজব আর আড্ডা দিতে লাগলো। হাতিঝিলের পাশে নিলয় বাসার ফার্ম হাউসে বসে আছে আর কে, জেকার কিং ও ড্রাগন কিং, রাফি আর রেড গ্যাং এর লিডার, আর কিছু মাফিয়ারা অন্যান্য জায়গায় আছে। আর কতদিন এভাবে লুকিয়ে থাকবো আমরা? চিন্তা করবেন না, কিছুদিনের মাঝেই আমরা তাকে খুঁজে পেয়ে যাব। আমার সব লোক সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কে এই এমকে? কি? কিন্তু আপনি তো বলেছিলেন সে বিশ্বের টপ বিজনেস আইকন প্রিন্স। হ্যাঁ, সেটা পাশাপাশি সেই রকস্টার সিটির বাদশা দ্য কিলার।
তাহলে আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে তাকে খুঁজে বের করার। কি প্ল্যান, তাড়াতাড়ি বলো। আমাদেরকে রাষ্ট্রপতির পরিবারকে কিডন্যাপ বা হাইজ্যাক করতে হবে। এর মাঝে আবার রাষ্ট্রপতি আসছে কেন? আরে বস, শুনবেন তো আমার কথা। ঠিক আছে, বলো। 8 মাস আগে যখন আমাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল এই প্রিন্সকে মারার জন্য, তখন সে ঢাকা ভার্সিটিতে পড়তো। আর আমি সেখানে গিয়ে জানতে পারি একটি মেয়ের সঙ্গে এই প্রিন্সের রিলেশন। আমি সেই মেয়েটিকে ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি তার ভাইয়ের জন্য। আর 2 মাস আগে সেই মেয়েটি পরিচয় জানতে পারলাম, আর সে হলো রাষ্ট্রপতির মেয়ে বৃষ্টি। মানে? খুলে বলো। আরে নিলয় ভাই, মেধা যেই মেয়েটিকে মারতে বলেছিল সেটা হলো বৃষ্টি, রাষ্ট্রপতির মেয়ে। ছদ্মবেশে ছিল। আমাদের বিয়েতে এই কথাটি জানতে পেরেছি। বাহ, আমার বন্ধু শত্রু দেশে এসে প্রেমেও করছিল। হ্যাঁ বস, আর আমরা যদি রাষ্ট্রপতির পরিবারকে হাতের মুঠোয় আনতে পারি এবং তার মেয়েকে যদি চাপ দিই, তাহলে আপনার সেই রকস্টার সিটির বাদশা আমাদের কাছে আসতে বাধ্য। তোমার বুদ্ধির তারিফ করতে হয় রাফু। ঠিক আছে, এই প্ল্যান রইল। সময় করে রাষ্ট্রপতি পরিবারকে তুলে নিতে হবে, কিন্তু অনেক নাইট গার্ড পুলিশ থাকবে যে। এসব ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করলে হয়? তোমরা হলো দেশের টপ মাফিয়া আর এইগুলো নিয়ে চিন্তা করছো? আমি দেশের টপ মাফিয়ার ডেভিল এনকে, আর এই কাজটি আমি খুব সহজেই করে ফেলবো। করতে পারলে ভালোই, আর না করতে পারলে সব আমারই করা লাগবে। কামাল সাহেবকে নিয়ে মাহিম রাষ্ট্রপতির বাড়ির সামনে আসলো, কিন্তু সাধারণ লোক এমপি হয়ে কোনো ভিজিটরের কাজ নেই বলে ঢুকতে দিল না। তাই মাহিম বের করে মারুফের নম্বরে ফোন দিল। কিরে সম্বন্ধী, আমি তোর বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু ঢুকতে দেয় না কেন? শালা, আমার বাড়ি কি সাধারণ বাড়ি মনে করছিস যে আসবে আর ঢুকতে দিবে? ভুলে গেছি এটা রাষ্ট্রপতির বাড়ি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন তুই আমাকে ভিতরে নিয়ে চল, না হলে তোর বোনের বিয়ে কথা হবে না। ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি নিজে আসছি। হাজার হলেও তুই আমার একমাত্র বোনের জামাই হবি। মাহিম আর কামাল সাহেব কিছু সময় অপেক্ষা করার মাঝেই মারুফ বাড়ির নিচে নেমে আসলো। অফিসার, এসপিকে আসতে দিন, সে আমার বন্ধু। কিন্তু স্যার, কোনো ইনভিটেশন কার্ড? সে আমার বন্ধু, আমি নিজে আসছি, তাও তোমরা কথা বলছো বেশি। সেনাবাহিনীর অফিসারকে মারুফ একটু তেজ গলায় বলল। সরি স্যার, ভুল হয়ে গেছে। অফিসার গেট খুলে দিল। মাহিম আর কামাল সাহেব ভেতরে প্রবেশ করলো। তোমার বাবা বাড়ি আছেন তো? আঙ্কেল, আপনারা আসবেন তাই আজ আমি বাসায় থাকতে বলেছি। মাহিম আর কামাল সাহেব বাড়ির ভেতরে প্রবেশ করলো। চারপাশে সব সিকিউরিটি গার্ড দেওয়া, খুব হাই, আর বাড়ির অনেক সুন্দর। মারুফ দুইজনকে সোফায় বসতে দিল। কাজের লোককে নাস্তা দিতে বলে বাবার রুমের দিকে চলে গেল। বাবা, তোমাকে কাল যাদের কথা বলেছিলাম তারা আসছে। ঠিক আছে, বসতে বলো। বৃষ্টি নিজের রুমে উকি দিয়ে দেখলো মাহিম আর তার আঙ্কেল এসেছে। এটা দেখে বৃষ্টি অনেক খুশি লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসছে আর নিজেকে দেখছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা বসুন, দাঁড়াচ্ছেন কেন? আপনি গণ্যমান্য ব্যক্তি, আমার সামনে কিভাবে বসে? আচ্ছা, নাস্তা করুন। আর কেন আসছেন জানতে পারি কি? আসলে আমার এই ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, তাই বিয়ের কথা বলতে এসেছিলাম। ও আচ্ছা, তুমি নিশ্চয়ই মাহিম। জি আঙ্কেল, আমি মাহিম। তোমার জন্য আমার মেয়ে তো পাগল। তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল, আর সেটা পূর্ণ হয়ে গেল। কিন্তু দেখো বাবা, আমি কোথায় রাষ্ট্রপতি আর তুমি সাধারণ একজন এসিপি। তোমার সাথে গিয়ে আমার মেয়ের যায়? বাবা, তুমি এসব কি বলছো? তুমি চুপ করো, বড়দের বিষয়ে তুমি বুঝবে কি? এটা বিয়ে, কোনো ছেলে খেলা না। আঙ্কেল, আমি সাধারণ একজন এসিপি হতে পারি, কিন্তু আপনার মেয়েকে আমি সুখে রাখতে পারবো। সুখ টাকা, এই দুটা তফাৎ তুমি কি বুঝবে? কি বলতে চাচ্ছেন আপনি? টাকার কাছে সব ভালোবাসাই শেষ। তোমার ওই সাধারণ চাকরিতে আমার মেয়ের যাবে না। তাই ভালো হয় তুমি এখান থেকে চলে যাও। বাবা, তুমি তোমার মেয়ের জীবন টাকা দিয়ে হিসাব করছো? সেটা না, আমি বাস্তবতায় বলছি। এই অল্প পরিমাণ টাকার কাছে বৃষ্টি কোনো দিনও থাকতে পারবে না। তোমার মেয়ে ঠিকই থাকতে পারবে, কিন্তু মনে আছে তুমি থাকতে পারছো না, কারণ এখানে তোমার সম্মান বেঁধে আছে যে। মারুফ, বেশি বলে ফেলছো। আর কামাল সাহেব, আপনাদের কথা আমি শুনতে যাচ্ছি না, কারণ এমন ল ক্লাসের কাছে আমার মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই। আপনারা এখন আসতে পারেন। মাহিম, আর কথা বলতে হবে না,
আমি যা বুঝার বুঝে গেছি। মাহিমও আর কিছু বলল না, নিজের আঙ্কেলকে সাথে নিয়ে বেরিয়ে আসলো। ইচ্ছে করলেও সেটা জবাব দিতে পারত, কিন্তু না, সব কিছু নীরবেই মেনে নিল। আর বৃষ্টিতে বুঝিয়ে দিতে চায় তার বাবার কথা। মাহিমরা সরে গেল। বৃষ্টি তার ভাইয়ের থেকে সব কিছু জানতে পারলো। আর সব শুনে বৃষ্টি বাড়িতে তুফান তুলে দিল। যা পাচ্ছে তাই ভেঙে ফেলছে। তাকে ঠেকানো মুশকিল হয়ে পড়েছে। বৃষ্টি চিৎকার করে বলল, আমি বিয়ে করলে মাহিমকেই করব, পারলে তোমরা ঠেকিও। সেদিনের পর থেকে মাহিম আর বৃষ্টি ফোন রিসিভ করেনি। এমনকি মারুফেরও বৃষ্টি ফোন রিসিভ না করাতে বৃষ্টি পাগলামি শুরু করে দিয়েছে। বাড়িতে যা পাচ্ছে তাই ভেঙে ফেলছে। নিজের মা বাবার কথা শুনছে না। মারুফও তার বোনকে সামলাতে পারছে না। আর মাহিমের সাথেও যোগাযোগ করতে পারছে না মারুফ। রাত 12টা বাজে। চারপাশে ঝিঝি পোখার ডাক। রাষ্ট্রপতির বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। বাড়ির আশেপাশে সব সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে গার্ড দিচ্ছে। হঠাৎ চারপাশ থেকে কয়েকটা বোতল এসে পড়লো আর চারপাশে ধোঁয়ায় ভরে গেল। সিকিউরিটি গার্ডগুলো চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু ধোঁয়ার কারণে তারা ভালো করে দেখতে পারলো না। কিছু সময় ধোঁয়ার মাঝে থাকার কারণে হঠাৎ সকল সিকিউরিটি গার্ডগুলো এবং সেনাবাহিনী অফিসারগুলো ধপ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। কারা তোরা? আর আমার পরিবারকে নিয়ে কোথায় যাচ্ছিস? আর তোরা বাড়িতে ঢুকলি কিভাবে? সেটা তোকে বলতে বাধ্য নই। ওয়েট, বাধ্য কিনা দেখাচ্ছি। শালা তেজ বেশি, একবার মেরে ফেলাই উচিত ছিল, কিন্তু বসের হুকুম তাই মারলাম না। একদমই। তাড়াতাড়ি সবাইকে গাড়িতে তোল। এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ অনেক পথ যেতে হবে। হ্যাঁ। হ্যালো, কি, কখন আর কিভাবে? তুলে নিয়ে যাবার কথা শুনে মাহিমের ঘুম উড়ে গেল আর বিছানায় উঠে বসলো। বস কালো পোশাক দাড়ি লোক কি একটা দোয়া মেরে সবাইকে অজ্ঞান করে তাদেরকে তুলে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এই দিকে দেখছি, তুমি সবাইকে সুস্থ করার ব্যবস্থা করো, মানে জ্ঞান ফেরানোর। আচ্ছা ভাই। বা আমাকে কাছে ডাকার জন্য আবার ভালোবাসার মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, খুব ভালো। আই এম কামিং। সবাই এসে গেছে, তৈরি থেকো। কেমন আছেন রাষ্ট্রপতি স্যার? আরে আরে, তোরা কি করছিস? ওনার মুখ খুলে দে। হাজার হলেও তিনি আমাদের রাষ্ট্রপতি। কামরুল, তুই তুই আমাদের তুলে নিয়ে এসেছিস, তোর সাহস হলো কি করে? স্যার, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি আপনাদের তুলে নিয়ে আসি নাই, তুলে তো নিয়ে আসছে এরা দুজন। ভাইয়া, তোরা আমার ভাইয়ের সাথে কি করছিস? ওর শরীর থেকে রক্ত বের হচ্ছে কেন? তোমরা আমার ছেলের সঙ্গে কি করেছো? কিছুই করি নাই। তোদের তুলে নিয়ে আসার সময় একটু বেশি বাড়াবাড়ি করতেছিলি, তাই ছোট্ট করে একটা গুলি করেছি। আমার লোক আর মাথায় ফুলদানি দিয়ে আঘাত করেছে। কি? দেখ কামরুল, আমার ছেলে যদি কিছু হয় তাহলে তোকে ছেড়ে কথা বলবো না। আরে স্যার, আগে আপনি এখান থেকে বের হয়ে দেখান, তারপর না হয় আমাদের কিছু করার চিন্তা ভাবনা করবেন। তোদের সাথে আমার কিসের শত্রুতা যে আমাকে ধরে নিয়ে এসেছিস? তোদের সাথে কোনো শত্রুতা নেই, তোরা তো শুধুমাত্র খেলনার গুটি। আসল খেলোয়াড় তো তোদের মেয়ের প্রেমিক। মানে মাহিমের সাথে তোদের কিসের শত্রুতা? শুধু আমাদের সাথেই শত্রুতা না, আরও কিছু বড় বড় ব্যক্তিদের সাথে তার শত্রুতা আছে, সেটা পরেই জানতে পারবি। এখন তুই তোর নাগরকে ফোন করে দেখি। মাইমের সাথে তোর যা শত্রুতা থাকুক না কেন, আমি কোনোভাবেই ফোন করব না। তোরা এখানে তাকে চিনতে পারিসনি। যাই হোক, তোদের সাথে এত কথা বলে লাভ নেই। এই রাফি, ফোন দে। তুই তোর নাগরকে ফোন কর দেখি। কোনো দিনও না, এখানে ডাকলে তোরা ওর সাথে খারাপ কিছু করবে, আমি ঠিকই বুঝতে পেরেছি। ইন্টেলিজেন্স গার্ল, কিন্তু তুই যদি ফোন না করিস তাহলে তোর ভাই ওই যে নিচে পড়ে আছে, ও ওখানেই মারা যাবে। এখন ভেবে দেখ কি করবি। সাধারণ একটা ছোট লোকের জন্য তুই তোর ভাইয়ের মৃত্যু দেখবি? তাড়াতাড়ি ফোন করে ওকে ডাক। সে তোমার কাছে ছোট লোক হতে পারে, কিন্তু আমার কাছে সে বড় কিছু, আমার ভালোবাসা। বৃষ্টিমা, তুই প্লিজ মাহিমকে ডাক আর আমার ছেলেকে বাঁচা, না হলে এরা আমার ছেলেকে মেরে ফেলবে। দেখ, ও শরীর থেকে কত রক্ত বের হচ্ছে, না জানি এখন কেমন আছে। কি হলো ডার্লিং?
কি এত চিন্তা করছো? তাড়াতাড়ি তোমার মাহিনকে ডেকে আনো, না হলে তোমার ভাইকে আমি গুলি করে মেরে ফেলবো। ঠিক আছে, আমি ডাকছি, তবুও গুলি করবে না। হ্যালো, মাহিম, তুমি কোথায়? প্লিজ তাড়াতাড়ি এখানে এসো আর মারুফ ভাইকে বাঁচাও। বৃষ্টি তুমি কোথায়? আর কান্না করছো কেন? মারুফের বা কি হয়েছে? এরা আমাদের সবাইকে তুলে নিয়ে এসেছে, ভাইকে গুলি করে দিয়েছে। ঠিক আছে, আমি এখনই আসি, তুমি চিন্তা করো না। আমি আমার পুলিশ পোস্ট নিয়ে আসছি। পুলিশ নয় মিস্টার মাহিম, তুই নিজে একলা আসবি? কে তুই? আর বৃষ্টিকে তুলে নিয়ে গেছিস কেন? আমি কে সেটা এই ঠিকানায় আসলেই বুঝতে পারবি। আর হ্যাঁ, কোনো চালাকি নয়, জাস্ট একলা আসবে, না হলে তোর প্রাণপ্রিয় ভালোবাসা আর বন্ধু এখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখনই আসছি। প্লিজ কামরুল, আমার ছেলের অনেক রক্ত ঝরছে, রক্ত বন্ধ করার ব্যবস্থা করো, না হলে রক্ত শূন্যতায় মরবে। আরে আরে, ঠিকই তো, অযথা এদের মেরে তো লাভ নেই। এই কে আসছিস? এর ছেলের রক্তে বর্ণনা করার ব্যবস্থা কর তাড়াতাড়ি। বলে দিয়েছি, এখনই করে ফেলবে। তোমার ভয় করছে না? তুমি রাষ্ট্রপতির সাথে এইসব করছো? হ্যাঁ হ্যাঁ, আমরা থাকতে ভয় কিসের বলেন আঙ্কেল? তোমরা কারা যে ওদের রক্ষা করবে? আমরা কারা? একটু পরেই বুঝতে পারবেন আমরা কারা। শুধু সময়ের অপেক্ষা, মাহিমকে আসতে দাও। মাহিম, মাহিম, এই মাহিমের জন্য কেন, কি করেছে? হ্যাঁ, তোমার ভালোবাসার মানুষটি কি তা জানতে পারবে, শুধু আসতে দাও। বাহ, বেশ ইন্টারেস্টিং জায়গা তো ঠিক করেছে সে। আরে ভাই, এই সরকারি বন্দুক ছাড়া আমার কাছে কিছুই নেই। বাহ এসিপি, বাহ, চলে আসছেন আপনি। আসতে তো হতোই, কারণ আপনারা যে আমার ভালোবাসার মানুষটাকে ধরে আনেছেন। হ্যাঁ ঠিক। তো আমি তো আসছি, এখন বলেন আমাকে কি করতে হবে, আর ওদের ছেড়ে দিন। ছাড়বো তো, বাট তোর সাথে একটু গেম খেলে। মাহিম ভাইয়া, ওই দেখো। এই মারুফ, ওঠ, কি হয়েছে তোর? চোখ খোল। মাহিম জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু মারুফ উফ দিল না। পালস ধরে দেখলো খুব ধীরে চলছে। মাহিম, প্লিজ আমার ছেলেটাকে বাঁচাও। তুমি যা বলবে আমি তাই করব। দরকার হলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। মাহিম জাহাঙ্গীরের কথা কানে নিল না, মারুফকে কোলে তুলে নিল আর বাইরে যেতে লাগলো। কিন্তু রাফি এসে মাহিমের পেটে লাথি মারলো, সাথে সাথে মাহিম পড়ে গেল, সাথে মারুফও। তলপেটে লাথি মারার জন্য মাহিম চিৎকার করে উঠল, তবুও নিজের ব্যথাকে নিয়ে দমিয়ে রেখে আবার মারুফের নেওয়ার চেষ্টা করলো, কিন্তু চারপাশ থেকে হকি দিয়ে মাহিমকে মারতে লাগলো। তাই মাহিম নিজেকে প্রোটেক্ট করার জন্য নিজে মারামারি করতে লাগলো। মাহিম খুব সহজে এদের প্রতিঘাত করতে লাগলো। এর সাথে এভাবে হবে না ভাই, আপনি ভালো করেই জানেন, তবুও এমন করছেন কেন? আরে বাকিদের আসার আগে ওরে আহত করছি, যেন বাঘ থেকে বিলি হয়ে থাকে। এটা ওর কাছে খেলা, তার থেকে আমি একটু দেখি। ওকে দেখ। মাহিম মারামারি করতেছিল, তখন রাফি একটা রড দিয়ে মাথায় বাড়ি মারলো। মাহিম, পিছন থেকে মারা নট ফেয়ার। এতে মাহিম মাথা ধরে বসে পড়লো। রাফি ছুরি দিয়ে আঘাত করতে লাগলো আর মাহিম ড্রস করতে লাগলো। অনেকগুলো আঘাত মাহিমের শরীরে লেগেছে। হঠাৎ রুমের মাঝে গুলি করতে করতে অনেকগুলো লোক প্রবেশ করলো। কিছু বুঝে ওঠার আগেই নিলয়ের সব লোক মাটিতে পড়ে গেল। রাফি পেছনে তাকিয়ে দেখলো ঢাকার এক সময় কিং ছিল যে জিলানি, সে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। জিলানি, তুই তো মারা গেছিস। সবার কাছে গিয়ে ছিলাম, কিন্তু ওই ছেলেটা আমাকে বাঁচিয়েছিল, আর আজ আমি এখানে। ঠিক সময় আসছো ভাই, এই নীলয় তো আমাকে মারার প্ল্যান করেছে। আমি তো চলে আসছি, সমস্যা নেই। তোমার কিছুই করতে হবে না, আমার এই পুলিশের হাতেই যথেষ্ট। তুমি আমার বন্ধু আর তার পরিবারকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু যেটা বললাম সেটা করো। এই তোদের বস যেটা বলছে সেটা কর। জিলানি মাহিমের দিকে তাকালো। মাহিম ইশারা দেওয়া মাত্র জিলানি নিজের লোক নিয়ে ধরাধরি করে মারুফকে বাইরে নিয়ে গেল। আমি যাব না, মাহিমকে ছেড়ে কোথাও যাব না। আমি যেতে বলছি, যাও। তোমাকে ছেড়ে আমি যাচ্ছি না, এই দেখো এখানে বসলাম। বৃষ্টিমা, এখান থেকে চলে আয়। তোমরা যাও, আমি ফিরলে মাহিমের সাথেই ফিরবো। জিলানি ভাই, বৃষ্টি এখানে থাক, ওরও জানার দরকার আছে ভালোবাসার মানুষটি কেমন। তুমি ওদের নিয়ে যাও। ঠিক আছে, তুই যেটা বুঝিস।
তারপর জিলানি জাহাঙ্গীর ও তার স্ত্রীকে নিয়ে গেল। এখন হবে, সহ্য করতে পারলে বিয়ে কনফার্ম, আর না হলে তো তোমার মাহিম গেল। ওকে। তোদের অনেক নাটক দেখলাম, এবার ভাই বন্ধ কর। নাটক তো তোরা করছিস, কি হাতুড়ি গুন্ডা আনছিস? যা গিয়ে বড় খেলোয়াড়দের ডেকে আন। চলে আসবে একটু পর। তাই তাহলে তোদের শেষ করা যাক। এটা বলে মাহিম ডিগবাজি দিয়ে সামনে পড়ে থাকা পিস্তল তুলে নিয়ে আর পরপর 2টা গুলি চালালো। সাথে সাথে কামরুল আর রাফি ধপ করে মাটিতে পড়ে গেল। 2টা গুলি তাদের কপাল ভেদ করে চলে গেছে। গুলি চালিয়ে মাহিম বন্ধুকে ফু দিল। বেবি ভয় পেলে নাকি? মাহিম বৃষ্টিকে জিজ্ঞেস করলো। একদম না, আমি তো এনজয় করছি। গুড, তুমি আমার নতুন রূপে ভয় পাবে না তো? না গো, আমিও দেখতে চাই তোমার মাঝে আর কি কি লুকিয়ে আছে। তো মিস্টার নিলয় ওরফে এনকে ডেভিল, এবার তোর পালা। আমাকে কিছু করতে পারবি না, কারণ ওরা এখন লোক দিয়ে চলে আসবে। মাহিম হেসে নিলয়ের হাঁটুতে গুলি করলো। সাথে সাথে নিলয় হাঁটু ধরে বসে পড়লো। মাহিম ধীর পায়ে নিলয়ের কাছে গেল, তারপর হাঁটু গেড়ে বসলো। 2 সেকেন্ড, ও আমার জন্য অনেক। তোকে মারার জন্য ইচ্ছে ছিল, তোকে খুব কষ্ট দিয়ে মারবো, কিন্তু সময়ের অভাবে তুই খুব তাড়াতাড়ি বিদায় দিব তোকে। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন। 3 বছর আগে আমার মা আর বোনকে মেরেছিলি, মনে আছে? কে কে আপনার বোন? লেডি কুইন, ডেডলি বয়েস, কিছু মনে পড়ছে তোর? বন্দুকের নল মুখের ভিতরে ঢুকিয়ে দিল। মাহিম চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। কোনো রকম বলল। মনে পড়ছে, এটাই ভালো। ঠাস, মুখের ভেতরে মাহিম গুলি করে দিল। সাথেই নিলয় মারা গেল। মারা যাবার কিছু সময় বাদে জোকার কিং আর ড্রাগন কিংয়ের অনন্য মাফিয়ারা নিজেদের লোক নিয়ে ভেতরে প্রবেশ করলো আর মাহিমকে ঘিরে ধরলো। তোদের আসার সময় হলো তাহলে, কিন্তু এত কম লোক কেন? তুই একলা, এগুলো যথেষ্ট। আবিকে ভুলে গেছিস, তাই ওই চিন্তা নিয়ে মারতে আসছিস? দেখ দেখ বাদশাদা কিলার কি বলে। ওয়েট অ্যান্ড বয়েস। মাহিমের কথা শোনা মাত্র চারপাশে গুলি এসে সব লোকগুলোকে মেরে দিল। এখন শুধু জোকার কিং আর ড্রাগন কিং বেঁচে আছে। তারা দুইজনে তো ভয়ে থরথর করে কাঁপছে। প্লিজ বাদশা, ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। কিছু কিছু ভুল ক্ষমা করতে নেই, মরতে হবে তোদের। মাহিম যেই গুলি করতে যাবে তার আগে একটা গুলি এসে মাহিমের বন্দুকে লাগলো। আর নড়ার চেষ্টা করলে এটা খুলে উড়ে যাবে। মাহিম দরজার দিকে তাকিয়ে দেখলো, মাহিম যখন জোকার কিং আর ড্রাগন কিংকে মারতে যাবে তখনই সেখানে আর কে আর কালাম সাহেব উপস্থিত হয়। সাথে আরেকজন, সে হলো কামাল সাহেব, যার মাথায় বন্দুক ধরে আছে আর কে। তাড়াতাড়ি তোর লোককে বেরিয়ে আসতে বল, আর না হলে এই কামালকে শেষ করে দেব। একদম কিছু করিস না, আমি বের হতে বলছি। মাহিমের ইশারা পাওয়া মাত্র তার ডেডলি বয়েজ দলের সদস্যরা বেরিয়ে আসলো আর মাহিমের কথা মতো বন্দুক ফেলে দিল। বন্ধু তুই আছিস? এত লেট করে আসলে কেন? একটু হলেই তোর ভাতিজা আমাকে মেরে ফেলতো। আরে বন্ধু, আমি থাকতে সেটা কিভাবে হয় বলো? সঠিক সময়ে আঙ্কেলটারে পেয়েছি। আর কে কামাল সাহেবকে দেখিয়ে বলল, আঙ্কেল, আপনিও ওদের সাথে ছিলেন? হ্যাঁ ভাতিজা, কি করবো বলো? আমি যে পুরো বিশ্ব উইন্স হতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা হতে দিলি না, আমার থেকে ছিনিয়ে নিলি। আর রাজু, তুই কেন এতদিন আমার সাথে থেকেও বেমানি করলি? কি করব বল, তোর সাথে থাকতে থাকতে তোর কথা শুনতে হতো। তারপর রকস্টার সিটির বাদশাদা কিলার যখন তুই হলি, তখন থেকেই সুযোগ অপেক্ষায় ছিলাম, আর তারপর সেই সুযোগ তুই করে দিলি, কিন্তু আফসোস তুই মরে গিয়েও ফিরে আসলি। হ্যাঁ, আর কেউ না, রাজু ওরফে ডেডলি বয়েজ দলের মিস্টার ভূত। রাখে আল্লাহ বাড়িকে, তোকে আমি মিস্টার ভূত বানালাম, তোকে আমি রকস্টার সিটির আর কে বানালাম, আর তুই কি না? বন্ধু, টাকার কাছে সব কিছু তুচ্ছ। টাকার কাছে নয়, বেইমানির কাছে। ওই তোরা দাঁড়িয়ে কি দেখছস? মার এই শালাকে। আর যদি কিছু করতে আসে তাহলে ওর পাতানো চাচাকে শেষ করে দিবি। দেখ রাজু, ওনার ক্ষতি করিস না, উনি এইসব কিছু জানে না। হা হা হা। রাজু কথা মতো কিছু লোক এসে মাহিমকে মারতে লাগলো। সাথে আরেক ড্রাগ কিং আরাফ কিছু সময় আগে মাহিমকে মারতেছিল, এখন সেটা ঘুরে গেছে আর মাহিম মার খাচ্ছে।
বৃষ্টি কি করবে ভাবছে। মাহিম কিছু করো, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। আমার চিন্তা করতে হবে না, তুমি শুধু সিনেমা দেখো। হা হা হা, এই সুন্দরী তাহলে আমার ভাবি? মাহিমের পছন্দ আছে বলতে হবে। মাহিমকে মারতে মারতে অবস্থা খারাপ করে ফেললো। মাহিম পড়ে আছে মাটিতে, মুখ থেকে রক্ত বের হচ্ছে, উঠে দাঁড়ানোর ক্ষমতা হচ্ছে না। বৃষ্টি চেয়ারে বসে কান্না করছে আর মাহিমকে ডাকছে। রাজু, যা করার তাড়াতাড়ি করো। মাহিম রকস্টার সিটির বাচ্চা, আর সে এইখানে এমনিই আসবে না, কোনো না কোনো ব্যাংক অফ নিয়েই আসবে। তাই তার লোক আসার আগে একে মারো আর চলো। তুই একদম ঠিক বলেছিস, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া উচিত। হি, ঠিক আছে, তুমি এই প্যাটাকে ধরো, আমি বাকিটা দেখছি। অযথা বাঁচিয়ে রেখে লাভ নেই। এটা বলেই ঠাস করে একটা গুলি করে দিল কামাল সাহেবের বুকে। অকারণে এইসব এর মাঝে একজন নিষ্পাপ মারা গেল। কিছু সময় পর রাজু যখনই মাহিমকে মারতে যাবে তখনই চারপাশ থেকে হেলিকপ্টারের আওয়াজ শোনা গেল। বিপদ সংকেত বুঝতে পারলো বাকিরা, তাই কেটে পড়ার চিন্তা করলো। কিন্তু তার আগেই অনেকগুলো রকস্টার সিটির লেজার এসে চারপাশ থেকে ঘিরে ফেললো। সবার মাঝ থেকে বেরিয়ে আসলো এসকে। এসে সবাইকে অর্ডার দেওয়া মাত্র রাজুর লোকগুলোকে মেরে দিল। কিছু সময়ের মাঝে সব ধূলিসাৎ করে ফেললো। রাজুর হাতে বন্দুক ছিল, সেটা এসকে গুলি করে ফেলে দিয়েছে। এসকে গিয়ে মাহিমকে ধরে চেয়ারে বসালো, তারপর পানি দিল মুখে ধোয়ার জন্য। সরি ভাই, আসতে একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না, তুমি এই শয়তানগুলোকে এক জায়গায় করো। ঠিক আছে বস। কালাম, রাবেক আর আরাফ পালানোর চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। সোলজাররা তাদের ধরে ফেললো আর এসকের কথা মতো সবাইকে মাহিমের সামনে নিয়ে এসে হাঁটু গেড়ে বসলো। মাহিম মুচকি হেসে উঠে দাঁড়ালো। সাকিব, আবার বন্দুকটা কোথায়? এই তো বস। সাকিব মানে মিস্টার হ্যাকার? হ্যাঁ ভাই, আমি মিস্টার হ্যাকার ওরফে এসকে। তুই বেঁচে আছিস? আরে রাজু, একটু অপেক্ষা কর, তোদের একটা গল্প বলবো। তার আগেই এই দুটোকে শেষ করি। ওরা বেঁচে থেকে কি করবে? বস, আমাদের ছেড়ে দিন, আমরা ভালো হয়ে যাব। কোনো প্রশ্ন আসে না। তোরা কামাল আক্কেলকে মেরে দিলি, তার শাস্তি তো পাবি। এইটা বলেই মাহিম শুট করে দিল আরাফ আর রাবেককে। মাহিম, আমাদের ছেড়ে দে। বাবা, ছেলেদের এমন ভুল আর হবে না। তুমি তো অনেক পাপ করেছো, একটা হলে মানতাম, কিন্তু তুমি আমার মা বোনকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছো। এইসব কি বলছিস তুই? আমি কেন? আমি সবই জানি। তুমি নিজের প্ল্যান সাকসেস করতে ছদ্মবেশে শফিক রিপনকে কন্ট্যাক্ট দিলে বাবাকে মারার জন্য, কিন্তু সফল হওনি। অন্যদিকে লেডি কুইন মানে মায়াকে মারতে তার শত্রু বরুণকে বললে, আবার আমাকে দিয়ে তাদের শেষ করলে। মাঝে দল নিয়াম এটা জানতে পেরেছিল বলে তাকে তুমি মেরে দিলে। আবার আবিদেশে আসলে আমাকে মারার জন্য নীলয়কে ঠিক করলে। আর না, তুই ভুল জানিস। আর কত অভিনয় করবি? সালাম সাহেব এসে বলল। ভাই, তুই কে? আমার সামনে অভিনয় করতে হবে না। মাহিম, নে এবার শেষ কর। ঠিক আছে বাবা। তারপর দুই বাবা মিলে রাজু আর কালামকে গুলি করে মেরে ফেললো। শেষ হলো পাপের অধ্যায়। তোমাকে অনেক দিন পর দাঁড়িয়ে থাকতে দেখে অনেক ভালো লাগছে। আমারও। সাকিব, তুমি এখন ফিরে যাও। ওকে। এই যে মিস্টার, আমি কিন্তু আছি। হ্যাঁ চলো যাওয়া যাক এইখান থেকে। এনজয় করছো তো? একদম। এটা কে মাহিম? রকস্টার সিটি বাদশাদা কিলার MK এর উঠবি বাবা। বুঝতে পারছি। দুইটি কবরের সামনে দাঁড়িয়ে আছে মাহিম আর তার বাবা। দোয়া করে সালাম সাহেব কিছু সময় থেকে চোখের জল ফেলে চলেছে, আর মাহিম কবরের পাশে বসে পড়ল। আমি তোমাদের হত্যার প্রতিশোধ নিয়েছি। আর মায়া দেখ, তোকে রেখে আমি বিয়ে করে নিলাম আজ। তোর খুব ইচ্ছে ছিল না আমার বিয়েতে মজা করবি, কিন্তু দেখ সেটা হলো না। মাহিমের এই কথা শুনে কেউ যেন মাহিমকে বলে উঠল, গাধা, এখানে গাধা থেকে গেলি? বউ বাসর ঘরে অপেক্ষা করছে আর ও এখানে বসে আছে, যা তাড়াতাড়ি। মাহিম কি ভেবে যেন মুচকি হেসে বাড়িতে চলে আসলো। আজ মাহিম আর বৃষ্টির বিয়ে হয়েছে, সাথে মারুফ আর মিলির। জাহাঙ্গীর নিজের ভুল বুঝতে পেরে মাহিমের থেকে মাপ চেয়েছে। বাসর ঘরে মাহিমের বৃষ্টি নফল সালাত আদায় করে বিছানায় বসলো। এই যে মিস্টার, অনেক তো খুন খারাপি করলেন, বলছি এখন কি আমাকে ভালোবাসা যাবে?
ভালো তো বাসবো, কিন্তু অন্যভাবে। নিষেধ করছে কে? আমি তো অপেক্ষাই করছি স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। ওরে আমার পাগলি রে। শুধু তোমারই তো। এখন কথা না বলে আদর দাও। তোমার থেকে আমি অনেক আদর চাই। ও আচ্ছা। হ্যাঁ, আমার কোলে যেন তাড়াতাড়ি রকস্টার সিটির ভবিষ্যৎ বাদশাদা কিলার চলে আসে। বৃষ্টি লজ্জা পেয়ে বলে উঠল, ওরে বাবা, তাই নাকি? তাহলে তো বেশি বেশি আদর করতে হয়। এই কথা বলে মাহিম বৃষ্টিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মাহিম আস্তে আস্তে বৃষ্টির সাথে গভীর ভালোবাসায় মগ্ন হতে লাগলো, যেটা কেমন ভালোবাসে এরকম স্বামী স্ত্রী ভালো বুঝে। লেখক না, তাই আর লেখক লিখছে না। বাই বাই, টাটা। এভাবেই শেষ হলো রকস্টার সিটির গল্পটি।